ওকে, আজকে তাহলে আমরা শুরু করব কেমিস্ট্রির প্রথম পত্রের থার্ড চ্যাপ্টার। চ্যাপ্টার নাম কি? মূলের পর্যাবৃত্ত রাসায়নিক ধর্ম, নাকি? মূলের পর্যাবৃত্ত রাসায়নিক ধর্ম। আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রির সব থেকে বেসিক একটা চ্যাপ্টার। মানে এই চ্যাপ্টারটা আমাদের মাস্ট পড়া লাগবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আমরা অনেক কিছু জানবো, অনেক খুঁটিনাটি বিষয় জানবো। এই খুঁটিনাটি বিষয়গুলোকে কাজে লাগে আমরা পরবর্তীতে সেকেন্ড পেপারে অনেক চ্যাপ্টারে কাজে লাগবে এই টপিকগুলা। যেমন তোকে আমি এখন সেকেন্ড পেপারে কি পড়াচ্ছি, মাঝে মাঝে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কাজে লাগতেছে, তাই না? তারপর হচ্ছে সংকরায়ন ব্যাপারগুলা, তড়িৎ ঋণাত্মকতা সংকরায়ন, তারপর হচ্ছে ইলেকট্রন বিন্যাস, তারপর হচ্ছে যে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এই হাবি জাবি সব বিষয়গুলো এই চ্যাপ্টারের ভিতরে আছে। তো এই চ্যাপ্টার হচ্ছে আমাদের একটা যুগান্তকারী একটা চ্যাপ্টার, যুগান্তকারী পড়ালেখা এই চ্যাপ্টারে আছে। তবে আমি এই চ্যাপ্টার অনেক সহজভাবে নোট করাই দিব। মিনিমাম 12টা ক্লাস লাগবে। 12টা ক্লাসের মধ্যে আমি এই চ্যাপ্টার শেষ করে দিব। আর এই 12টা ক্লাসের মধ্যে হচ্ছে আমি মোটামুটি বলতে পারি যে আমার নোট খাতা পড়লে তুই 90% এই চ্যাপ্টার কভার করতে পারবি, 90%। ঠিক আছে, তো বাকি 10% হচ্ছে তোর আসলে এই চ্যাপ্টারের কিছু জিনিস প্র্যাকটিস করা লাগবে, টেস্ট পেপার প্র্যাকটিস করা লাগবে। হ্যাঁ, কারণ আমি চ্যাপ্টারটা চাচ্ছি শর্টের মধ্যে সব কভার করে শেষ করা। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টার ইন্ট্রোডাকশন দিলাম। তো এই চ্যাপ্টারের প্রথম ইন্ট্রোডাকশন যদি দিই, যে পর্যায় সারণী, ক্লাস 9-10 থেকে পর্যায় সারণীটা পড়ে আসার কথা, তাই না? পর্যায় সারণীর সাথে একটু হলেও পরিচয় থাকার কথা তোদের, নাকি? আচ্ছা, পর্যায় সারণী কিন্তু কেমিস্ট্রির ইতিহাসে, রসায়নের ইতিহাসে অনেক যুগান্তকারী একটা টপিক, কনসেপ্ট। এই পর্যায় সারণী যদি তৈরি না হইতো, কেমিস্ট্রি কোনো কিছুই আবিষ্কার হইতো না পরবর্তীতে, অনেক কঠিন হয়ে যেত। তো পর্যায় সারণী যে তৈরি করছে, তো পর্যায় সারণী তৈরি করার ফলে লাভটা কি হয়েছে আমি বলি। গ্রুপ 1 এর মৌলগুলা দেখতেছস, গ্রুপ 2 এর মৌলগুলা দেখতেছস, গ্রুপ 3 এর মৌলগুলা দেখতেছস। এই পর্যায় সারণীতে এই পর্যায়ে আর সারণীটা এমন ভাবে সাজানো হয়েছে, এই গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে ওদের সবার ধর্ম এক, গ্রুপ 2 তে যে মৌলগুলো আছে এদের সবার ধর্ম এক, গ্রুপ 18 তে যে মৌলগুলো আছে ওদের সবার ধর্ম এক। ঠিক আছে, যেমন গ্রুপ 1 এর মৌলগুলো সবগুলো হচ্ছে খাদ ধাতু, আর গ্রুপ 2 এর মৌলগুলো সবগুলো মৃৎ খাদ ধাতু। গ্রুপ 18 এর মৌলগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি নিষ্ক্রিয় গ্যাস। গ্রুপ 17 এর মৌল সবগুলো হচ্ছে কি হ্যালোজেন, নাকি? আচ্ছা, তো তার মানে আমরা যদি গ্রুপ 1 এর যে কোনো একটা মৌলের ধর্ম জানতে পারি, তাহলে আমরা বাকি মৌলগুলোর ধর্ম জেনে ফেলতে পারতেছি না? সোডিয়াম কেমন আচরণ করে এটা যদি জানতে পারি, পটাশিয়াম কেমন আচরণ করে এটাও জেনে ফেলতে পারবো না? তো তার মানে পর্যায় সারণীর যে যুগান্তকারী কেন একটা আবিষ্কার, এটা বুঝতে পারছি। ওকে, তারপর হচ্ছে এই সারণীর ভিতর আবার প্রতিটা মৌলের পারমাণবিক সংখ্যা কত, ওদের ভর কত, পারমাণবিক সংখ্যা কত, ওদের ভর কত, সব লেখা আছে। ঠিক আছে, আবার পর্যায় সারণীটা এমন ভাবে আবিষ্কার, দেখতো সিরিয়ালে গেছে কিনা। পারমাণবিক সংখ্যা যার 1 হাইড্রোজেন, এরপর একটা হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সবগুলো কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে গেছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এইভাবে করে গেছে না? এইভাবে করে গেছে। ঠিক আছে, তাহলে এটা কেন যুগান্তকারী আবিষ্কার, এটা আরেকটা জিনিস বুঝাইতে পারছি। সবগুলো সিরিয়ালি মেনটেন করে লিখলাম, সিরিয়ালি মেনটেন করে লেখার ফলে কি হয়ে গেল, একটা মানে একটা নির্দিষ্ট ওয়েতে সজ্জিত হয়ে গেছে জিনিসগুলা, তাই না? আবার দেখ, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে ও 1। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 2। হ্যাঁ, আবার দেখ, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1 হওয়ার কারণে ওর পারমাণবিক ভর যতটুকু, হিলিয়ামের ভর আরেকটু বেশি, লিথিয়ামের ভর আরেকটু বেশি, বেরিলিয়ামের ভর আরেকটু বেশি, বোরনের ভর আরেকটু বেশি, এবং পর্যায়ক্রমে ভরটা বাড়তেছে আর পর্যায়ক্রমে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, তাই না? হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করতো, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, ওর ভর 4 না, পারমাণবিক ভর 4 না? 2 দ্বিগুণে 4 হচ্ছে না? আবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। হ্যাঁ, পারমাণবিক ভর কত? 6 না? 6.94 সামথিং দিছে না? তার মানে দেখ, 3 দুগুণে 6 হচ্ছে না? তার মানে পারমাণবিক সংখ্যা যতটুকু হয় তার বেশিরভাগ ক্ষেত্রে 2 গুণ করলে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে 2 গুণ করলে পারমাণবিক ভর আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু এটা সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। তবে তাহলে পর্যায় সারণীর একটা যে বিখ্যাত যুগান্তকারী একটা সৃষ্টি, এটা তো বুঝানোর আর কোনো ইয়া নেই। মানে আমরা আশা করি বুঝতে পারছি জিনিসটা, নাকি? বুঝানোর আর কোনো বিকল্প নেই। এখন কথা হচ্ছে যে, তাহলে আমরা এখন চ্যাপ্টারে ঢুকবো। এখন চ্যাপ্টারে ঢুকার আগে প্রথমে হোমওয়ার্ক, প্রথমে হোমওয়ার্ক, প্রথমেই হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক ভাইয়া?
প্রথম হোমওয়ার্ক হচ্ছে যে 1 থেকে 30টা মোলের 1 থেকে 30টা মোলের পারমাণবিক সংখ্যা সিরিয়ালি পড়ে যাওয়া প্লাস পারমাণবিক ভর কতটুক এটা বলতে পারা। জিনিসটা বুঝাতে পারছি? 1 থেকে 30টার পারমাণবিক সংখ্যা কি আর ওদের পারমাণবিক ভর কি, ঠাড়া মুখস্থ, একদম ঠাড়া মুখস্থ। তার মধ্যে 1 থেকে 30টা মোলের ইলেকট্রন বিন্যাস করতে পারা, এগুলা কিন্তু আমি সেকেন্ড চ্যাপ্টার পড়ে আসছি, গুণগত রসায়নে ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাস করতে পারা বিশেষ করে কপার আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, কপার আর ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা মাস পারা লাগবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এই কাজটা করার পর দেন হচ্ছে আমরা এই চ্যাপ্টারে পিওরলি ঢুকবো, ঠিক আছে? যদি আমি পড়া দিয়ে যাচ্ছি এখন। আচ্ছা, তাহলে এখন পর্যায় সারণীর যে একটা বিখ্যাত একটা সৃষ্টি, যুগান্তকারী একটা সৃষ্টি, এটা আর মানে বলার বাকি রাখে না। এখন আমরা তাহলে পর্যায় সারণীর কিছু ইতিহাস পড়ে নিই, ঠিক আছে? পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণী, হ্যাঁ, পর্যায় সারণীর ইতিহাস, পর্যায় সারণীর ইতিহাস, ওকে। পর্যায় সারণীর ইতিহাস আমি বলি, আজকে যা যা পড়াবো বেশিরভাগ কিন্তু ইন্টারে পড়া না, ক্লাস 9-10 পড়া, ঠিক আছে? তাই কারণ ক্লাস আমাদের যদি হুট করে ইন্টারে পড়ার দিকে হয়তো কঠিন লাগতে পারে, ঠিক আছে? সেই জন্য একেবারে ক্লাস 9-10 থেকে বেসিক একদম পড়ায় সব যাব, ঠিক আছে? ওকে। পর্যায় সারণীর ইতিহাস, প্রথম আমাদের পর্যায় সারণী সামান্য একটা ধারণা দিচ্ছে যে ডোবেরিনার নাম কি, বিজ্ঞানী ডোবেরিনার। ডোবেরিনার কি করছিল? ডোবেরিনার কি করছিল, প্রথমে আমাদেরকে যে ইতিহাসের প্রথম টপিকটা আমাদের যদি পড়া লাগে সেটা হচ্ছে ডোবেরিনারের ত্রয়ী সূত্র, ঠিক আছে? এগুলো আশা করি এতে পড়ছস, ক্লাস 9-10 পড়ে আসার কথা। ডোবেরিনারের ত্রয়ী সূত্র ও হচ্ছে প্রথম একটু ধারণা দিচ্ছে আর কি, হ্যাঁ। প্রথম ধারণা বলতে পর্যায় সারণীর ধারণা নেই, আমি বলি দেখ পর্যায় সারণীতে একটা জিনিস খেয়াল করলে দেখবি যে সবগুলো একটা প্যাটার্ন মেনটেন করে চলতেছে, ঠিক না? প্যাটার্ন মেনটেন করে চলতেছে না? তো ও একটা প্যাটার্ন আবিষ্কার করছিল আর কি। ও প্যাটার্ন আবিষ্কার করছিল কি, ও বলছিল যে যে আমি যদি রাসায়নিকভাবে সদৃশ মৌলগুলাকে পারমাণবিক ভর অনুসারে সিরিয়ালি সাজাই, তাহলে প্রথম পারমাণবিক ভর আর থার্ড পারমাণবিক ভরের যোগফলের গড় হবে যে দ্বিতীয় পারমাণবিক ভর, দ্বিতীয় মৌলটা পারমাণবিক ভর। আমি জিনিসটা সুন্দর করে লিখে দিচ্ছি, নোট করে দিচ্ছি, ঠিক আছে? সে কি বলছিল, সে বলছে জার্মান, সে সে একজন জার্মান বিজ্ঞানী, ঠিক আছে? জার্মান, কত, 1817 সালে, 1817 সালে, 1817 সালে রাসায়নিকভাবে সদৃশ, রাসায়নিকভাবে সদৃশ, রাসায়নিকভাবে সদৃশ, সদৃশ কি করছে, যে কোনো তিনটি মৌলকে, যে কোনো তিনটি মৌলকে, যে কোনো তিনটি মৌলকে, যে কোনো তিনটি মৌলকে কি করছে, পারমাণবিক ভর অনুসারে সাজালে, পারমাণবিক ভর অনুসারে, পারমাণবিক ভর অনুসারে, পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম ও তৃতীয়টির, সাজালে প্রথম ও তৃতীয়টির, প্রথম ও তৃতীয়টির ভরের গড় হবে তৃতীয় মৌলটির, ভরের গড় হবে দ্বিতীয় মৌলটির। আচ্ছা, জিনিসটা আমি এক্সাম্পল সহ বুঝাই দিচ্ছি। দ্বিতীয় মৌলটির, দ্বিতীয় মৌলটির, ঠিক আছে? এক্সাম্পল সহ কেমনে, এক্সাম্পল সহ, আচ্ছা প্রথমে আমরা জিনিসটা আবার বলি। জার্মান 1817 সালে রাসায়নিকভাবে সদৃশ যে কোনো তিনটি মৌলকে, রাসায়নিকভাবে সদৃশ যে কোনো তিনটি মৌলকে, রাসায়নিকভাবে সদৃশ কারা থাকে, একটু পিছনে ফিরে যাই। গ্রুপ 1 এর মৌলগুলো সবগুলো রাসায়নিকভাবে সদৃশ না একে অপরের সাথে? গ্রুপ 2 এর মৌলগুলো একে অপরের সাথে রাসায়নিকভাবে সদৃশ না? তো গ্রুপের 1 এর মৌল থেকে ধর লিথিয়াম নিলাম, সোডিয়াম নিলাম আর পটাশিয়াম নিলাম। ব্যাপারটা এরকম না যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম নিতে হবে, মানে তিনটা মৌল নিব গ্রুপ 1 থেকে, গ্রুপ 1 থেকে তিনটা মৌল দিব, তিনটা মৌলের পারমাণবিক ভরগুলো আমরা সিরিয়ালি সাজাবো, ঠিক আছে? সিরিয়ালি, যেমন আমি যদি লিথিয়াম নিই আর পটাশিয়াম নিই আর রুবিডিয়াম নিই, তাহলে প্রথমে আমাদেরকে 1 নাম্বার মৌল হচ্ছে লিথিয়াম, ভর অনুযায়ী, তারপর পটাশিয়াম না, তারপর রুবিডিয়াম না,
ঠিক আছে, ভর অনুযায়ী সাজালে তিনটে এরকম হবে। তো আমরা প্রথমে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম নিচ্ছি, কেমন? তোর কোনো আপত্তি আছে? লিথিয়ামের ভর সব থেকে কম, তারপর সোডিয়ামের, তারপর না, লিথিয়ামের ভর হচ্ছে সব থেকে কম, এর থেকে বেশি হচ্ছে সোডিয়ামের, এর থেকে বেশি হচ্ছে পটাশিয়াম, ঠিক না? কত সত্যি কিনা? একই ধর্ম বিশিষ্ট কেন? এই যে রাসায়নিকভাবে সদৃশ বলছি না, রাসায়নিকভাবে সদৃশ। তাহলে আমরা ধরো নিলাম, লিথিয়াম নিলাম। লিথিয়াম কত? লিথিয়ামের পারমাণবিক সংখ্যা আমি যদি এগুলোকে অন্য কালার দিয়ে লিখলে হয়। ওকে, নিলাম কি? লিথিয়াম নিলাম, সোডিয়াম নিলাম, ঠিক আছে, আর পটাশিয়াম নিলাম, পটাশিয়াম নিলাম। লিথিয়ামের পারমাণবিক ভর কতটুক? লিথিয়ামের পারমাণবিক ভর 7 না? আমি যদি এখানে লিখি মৌল, মৌল, আর এখানে লিখবো পারমাণবিক ভর, ঠিক আছে, পারমাণবিক ভর। সোডিয়াম কত? সোডিয়াম কত? 23 না? পটাশিয়াম কত? 39 না? 39, 39। এখন একটা জিনিস খেয়াল করতো, পারমাণবিক ভর অনুসারে সাজালে, কথা অনুসারে লিথিয়াম 1 নাম্বারটা না? 2 নাম্বারটা সোডিয়াম না? 3 নাম্বারটা পটাশিয়াম না? পারমাণবিক ভর অনুসারে সিরিয়ালে সাজালে। তাহলে এখন একটা জিনিস খেয়াল করতো, 1 নাম্বার প্লাস 2 নাম্বার, সরি 3 নাম্বার, এটার গড়, গড় মানে কি? এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে না? গড়, গড় বের করতে পারছ তো? উপাদানগুলোর যোগফল ডিভাইড বাই উপাদান কয়টা আছে সেটা, এখানে উপাদানগুলোর যোগফল করছে, আর উপাদান আছে 2টা, তাই না? 1 আর 3। তাহলে কত হয় দেখতো? 7 প্লাস 39 ডিভাইড বাই 2। তাহলে দেখতো এই আসে কিনা? 39 আর 7 যোগ করে 46, 46 কে 2 দিয়ে ভাগ করলে 23, 23 আসছে। এই 23টা কি এর সাথে মিলছে? সেকেন্ড মোলের পারমাণবিক ভরের সাথে মিলছে? মিলছে। তাহলে ডোবেরিনের কথাটা কি সত্য? সত্য, তাই না? প্রচুর সত্য। এখন আমি ভুল প্রমাণ করে দিব, দেখবি। আবার নি মৌল, দেখি হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপের উপর ট্রাইমারিতে একটু, ঠিক আছে, হ্যালোজেন গ্রুপের উপর ট্রাইমারি পারমাণবিক ভর, হ্যালোজেন গ্রুপের উপর ট্রাইমারিতে দেখি। মৌল হচ্ছে যে ক্লোরিন, 35.5 পারমাণবিক ভর, তাই না? ক্লোরিন পর কি আসে হ্যালোজেন গ্রুপে? সেম রাসায়নিক ধর্ম ব্রোমিন। ব্রোমিন হচ্ছে যে, আচ্ছা ব্রোমিনটা তো আমরা বের করবো, তাই না? ব্রোমিনটা হচ্ছে আমরা বের করবো, দেখি মিলে কিনা। ব্রোমিনটা হচ্ছে আমরা বের করবো। আর ব্রোমিন, এরপর কি আয়োডিন, ইয়া 127, 127, ঠিক না? আচ্ছা, দেখি যোগ কত। আমি যদি এখন লিখি, আমি যদি এখন লিখি ডোবেরিনারের, ডোবেরিনারের ত্রয়ী সূত্র অনুযায়ী, ত্রয়ী সূত্র অনুযায়ী, ভেরি গুড, বাইর করছস, অনুযায়ী আমরা যদি এখন করি যে ব্রোমিনের ভর হবে, ব্রোমিনের ভর হওয়ার কথা কত? ক্লোরিনের ভর প্লাস আয়োডিনের ভর ডিভাইড বাই 2 না? তাহলে ক্লোরিনের ভর কত? 35.5 প্লাস 127 প্লাস 2, তাহলে কত আসছে আনসার? 81.81.25 আসছে আনসার, তাই না? 81.25 আসছে। কিন্তু ব্রোমিনের অ্যাকচুয়াল ভর হচ্ছে যে শুধু 80, শুধু 80। তাহলে কি মিলছে? তাহলে কি মিলছে? এটা কি এটার সাথে মিলছে? এটা মিলে নাই, মিলে নাই। সেই জন্যই তো দ্রবিডিনের, মানে ডোবেরিনের যে তড়িৎ সূত্র, এটা ক্যান্সেল হয়ে গেছে, ঠিক আছে। এরপরে, কারণ কেমিস্ট্রি মানে এটা, শুরুতে একটা একজন আবিষ্কার করে, ইতে একটা ভুল থাকে, ইতের ভুলটাকে আরেকজন শুধরায়, জিতে শুধরে চিতে আবার কিছু ভুল করে, ইতের ভুলটাকে আরো কেউ শুধরায়, ফাইনালি একটা রেজাল্ট দাঁড় করায়, ঠিক না? এরকম একটা পিওর একটা উদাহরণ দিব, থমসন মডেল। থমসন মডেল প্রথম একটা ভুল ছিল, হ্যাঁ। তারপর আসছে কি রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড মডেলের পর হচ্ছে বোর মডেল। কিন্তু বোর মডেলও একটা ভুল জিনিস, কিন্তু বোর মডেলটাকে মানে সামগ্রিকভাবে একটা ডিসিশন নিয়েছে, আচ্ছা এটা ঠিক আছে, ঠিক আছে, মানে কয়েকটা জিনিস ভুল করছে, ওগুলো শুধরাই দেন হচ্ছে ওইটা, এই ডিসিশনটা মেনে নিছে। কিন্তু নর্মালি তো আসলে ভুল, ঠিক আছে। তো কেমিস্ট্রি মানে ব্যতিক্রম এসে তো ডোবেরিনা যেহেতু পারে নাই, এখন আসবে আরেকজন, ঠিক আছে, এখন আসবে আরেকজন। আমরা প্রথম পর্যায়ে ইতিহাস করে নিচ্ছি, ঠিক আছে।
এখন আসছে যে পরবর্তী, আচ্ছা আমি এটা কোন কালার দিয়ে লিখতেছিলাম, সবুজ। এখন আসছে আরেকজন, এই আরেকজনের নামটা খুব কঠিন, শাহ কুত্তোয়া, শাহ, শাহ কুর্তোয়া। এটা কি ক্লাস 9-10 পড়ছস? ওকে। শাহ কুত্তোয়ার টেলরিক কুণ্ডলী সূত্র, টেলরিক কুণ্ডলী সূত্র, টেলরিক কুণ্ডলীর সূত্র, শাহ কুত্তোয়ার টেলরিক কুণ্ডলী সূত্র। ওকে, এখান থেকে বিজ্ঞানীর নাম কোনটা বলতো? শাহ কুত্তোয়ার টেলর, শাহ কুত্তোয়ার টেলরিক নাকি শুধু শাহ কুত্তোয়া? শুধু শাহ কুত্তোয়া হচ্ছে বিজ্ঞানীর নাম, ঠিক আছে? শুধু শাহ কুত্তোয়া হচ্ছে বিজ্ঞানীর নাম। আর টেলরিক কুণ্ডলী হচ্ছে ও যে যন্ত্র দিয়ে একটা পরীক্ষা করছে সেটা, ঠিক আছে? বিজ্ঞানী। ওকে, সে কি করছে, সে কি করছে, তার তার ব্যাপারটা আসলে ডিটেলস এত বেশি পড়ার দরকার নেই, ঠিক আছে? কারণ সে কি করছে সেই জানে, এটা এত ডিটেলসে নেই। পারমাণবিক পারমাণবিক ভর অনুসারে, পারমাণবিক ভর, একটা জিনিস খেয়াল করতো, ইয়া, এর আগে কে ছিল? ডোবেরিনার, ঠিক আছে? তো ডোবেরিনা কি করছে, পারমাণবিক ভর, ভর কিন্তু হিসাব করছে, ঠিক না? ও কিন্তু পারমাণবিক ভর হিসাব করতেছে, ও কিন্তু পারমাণবিক ভর অনুসারে কিছু একটা করার ট্রাই করতেছে। পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সিলিন্ডারের গায়ে, মৌলগুলোকে কার গায়ে, মৌলগুলোকে সিলিন্ডারের গায়ে, সিলিন্ডারের গায়ে, সিলিন্ডারের গায়ে 45 ডিগ্রি কোণ করে সজ্জিত করেন। 45 ডিগ্রি কি করছে, কোণ করে, কোণ করে কি করছে, সজ্জিত করছে, সজ্জিত করেন। তোর কি ঘুম আসতেছে নাকি? আচ্ছা, সজ্জিত করেন। এই চ্যাপ্টার কিন্তু সবথেকে অনেক মজার পড়া, সব থেকে মজার পড়া হচ্ছে এই চ্যাপ্টারে। আমি একটা সিলিন্ডার নিই, কেমন? তুই মাইন্ড না করলে আমি একটা সিলিন্ডার নিলাম, এই যে বললাম এটা ওর সিলিন্ডার। ও কি করছে, মানে সাজাইছে সিলিন্ডারের মধ্যে 45 ডিগ্রি কোণ করে সাজাইছে। এখন 45 ডিগ্রি কোণ করে সাজানো ফলে এইভাবে কেমন আসছে এটা আমাকে জিজ্ঞেস করেছে না, এটা ওই জানে, ঠিক আছে কেমন আসছে। তো 45 ডিগ্রি কোণ করে সাজানোর পর লিথিয়াম পাইছে এখানে, ঠিক আছে? এখানে পাইছে হচ্ছে বেরিলিয়াম, এখানে পাইছে হচ্ছে বোরন, হ্যাঁ, এখানে পাইছে হচ্ছে কার্বন। জিনিসটা বুঝাতে পারছি? লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে, লিথিয়াম পারমাণবিক ভর থেকে এর পরেরটা আসে বেরিলিয়াম, এর পরেরটা আসে বোরন, এর পরেরটা আসে কার্বন, ওদের পারমাণবিক ভর সাজালে, তাই না? এই যে এবার 45 ডিগ্রি কোণ করে সাজাইছি, এটা 45 ডিগ্রি সিলিন্ডারের সাথে কি হিসাব করে মাপছি এটা দিতে জানি, ঠিক আছে? তো এইভাবে করে 45 ডিগ্রি কোণ করে সাজাইছে। হইতে পারে এইটার সাথে 45 ডিগ্রি কোণ হচ্ছে না, ওইভাবে সাজাইছে, ঠিক আছে? তো 45 ডিগ্রি কোণ করে সাজানোর ফলে এখন লিথিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, কার্বন এভাবে করে ওই পৃষ্ঠাটা আমি আর রাখতে পারতেছি না, ওই পৃষ্ঠা গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আবার সোডিয়াম পাইছে, সোডিয়াম, হুম, তারপর এখানে পাইছে হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে যে এখানে পাইছে অ্যালুমিনিয়াম, এবার ডট 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 পাইছে। এখন একটা জিনিস খেয়াল করতো, একটা জিনিস খেয়াল কর, তিনি কি বলছে, পারমাণবিক ভর অনুসারে মৌলগুলোকে সিলিন্ডারের গায়ে 45 ডিগ্রি কোণ করে সজ্জিত করে, ঠিক আছে? ওকে, এই দেখতো করছে কিনা, পারমাণবিক ভর অনুসারে সিরিয়ালি, সিরিয়ালি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এভাবে করে করছে না? দেখতো ঘুরে ফিরে সিলিন্ডারের গায়ে যখন ঘুরে আসছে, ঘুরে আসার পরে লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে পারমাণবিক ধর্ম সেম পাইছে কিনা, দুইটা গ্রুপ একের মধ্যে পড়ছে না? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম দুইটা গ্রুপ 2 এর মধ্যে পড়ছে না? বোরন আর অ্যালুমিনিয়াম মিলছে না গ্রুপ 3 এর মধ্যে? মিলছে নি? এই যে ধর্মটা সেম সেম পাই গেছে, তার মানে সে একটা প্যাটার্ন আবিষ্কার করতে পারছে না? তাহলে সে সে তার প্যাটার্নটা কি, এভাবে করে সজ্জিত করার পর রাসায়নিকভাবে সদৃশ মৌলগুলা উলম্ব রেখা বরাবর অবস্থান করতেছে, ঠিক না? রাসায়নিকভাবে সদৃশ মৌলগুলো, সদৃশ মৌলগুলো উলম্বভাবে
উলম্ব রেখা বরাবর অবস্থান করে, উলম্ব রেখা বরাবর অবস্থান করে, উলম্ব রেখা বরাবর অবস্থান করে, উলম্ব রেখা বরাবর অবস্থান করে। বুঝতে পারছি? এই যে লিথিয়াম আর সোডিয়াম উলম্ব রেখা বরাবর অবস্থান করতেছে না, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম উলম্ব রেখা বরাবর অবস্থান করতেছে না। এখন তার মানে এখন তো তুই বলতে পারো যে তাহলে তো ওই মেইন সূত্রটা আবিষ্কার করে গেছে, এই যে গ্রুপ 1 গ্রুপ 2 গ্রুপ 3 পেয়ে গেছি, আর কি লাগতেছে? জিনিসটা এমন না? কিন্তু ওর টেকনিকটা শুধু কার ক্ষেত্রে কাটছে? হ্যাঁ, যারা হচ্ছে যে যাদের ভর হচ্ছে কম, নিম্ন পারমাণবিক ভর মৌলগুলোর ক্ষেত্রে হচ্ছে এই টেকনিক কাটছে। আস্তে আস্তে যখন ভর বাড়তেছে তখন এই টেকনিক আর খাটে নাই। ঠিক আছে, বুঝাইতে পারছি? তাহলে সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা, আচ্ছা এর আগের পৃষ্ঠাতে আমি সীমাবদ্ধতা লিখিনি, এটা সীমাবদ্ধতা হবে। এই জিনিসটা কি? এটা হচ্ছে আমরা সীমাবদ্ধতা। আমার সাথে একটা কাহিনী করছে, বুঝছস? তারা বলতেছে সীমাবদ্ধতা। আচ্ছা তাহলে সীমাবদ্ধতা বলি, ঠিক আছে? সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা হচ্ছে যে উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে এই সিস্টেম কাটে নেই, ঠিক আছে? উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট মৌলগুলোর ক্ষেত্রে মৌলগুলোর ক্ষেত্রে এই সিস্টেম খাটে নেই। এই সিস্টেম কি খাটে নেই? এই সিস্টেম খাটে নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর তাইলে কি ওর সিস্টেম যেহেতু খাটে নেই, এখন আরেকজন সিস্টেম নিয়ে আসবে, এটাই তো কেমিস্ট্রি। এখন এরপর আসছে কে? এরপর আসছে যে এত ইতিহাস কিন্তু আমাদের ইয়াতে বইতে নেই, ইন্টার বইতে নেই। ইন্টার বইতে মানে শুরুতে মেন্ডেলিফে ঢুকে গেছে, ঠিক আছে? তো মেন্ডেলিফে আসার আগ পর্যন্ত আমরা ইতিহাস আমরা যদি এখন ধাপে ধাপে পড়ে আসি তাহলে এই ব্যাপারটা এনজয় করতে পারবো, ঠিক আছে? আর এখান থেকে প্রশ্ন অ্যাডমিশন আসতে পারে, অ্যাডমিশনটা একদম বেসিক, তোর গোড়া ক্লিয়ার কিনা এটা চেক করে যে, ঠিক আছে? তো একেবারে এগুলো পড়া উচিত। তারপর হচ্ছে নিউজিল্যান্ডের অষ্টক সূত্র, ঠিক আছে? এরপর আসে কে? নিউজিল্যান্ড। এটাকে আবার নিউজিল্যান্ড ভাবিস না, ঠিক আছে? নিউজিল্যান্ডসের ল্যান্ডসের অষ্টক সূত্র, নিউজিল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে এ বান্দা কি বলছে আবার? এই বান্দা বলছে, প্রথমে এই বান্দা কি বলছে এটা আগে লিখে ফেলি, ঠিক আছে? তারপর কি বলছে বুঝাই দিচ্ছি। এই বান্দা বলছে একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে, একটা, লিখতেছো আমার সাথে হাতে? একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে, একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে, একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। অষ্টম মৌলটির ধর্ম, অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়, প্রথমটির অনুরূপ হয়। প্রথমটির অনুরূপ হয়। নিউজিল্যান্ডের সূত্রটা প্রায় আসে যে ব্যাখ্যা করো যে কেমনে হয়, ঠিক আছে? তাহলে চল ব্যাখ্যা করি, কেমন? লিথিয়াম আর এখানে সোডিয়াম লিখি। এখানে আমি যেভাবে লিখতেছি তোর যদি কালার পেন থাকে তুই এভাবে করতে পারো, ঠিক আছে? বেরিলিয়াম, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, দুইটা কালার ভিন্ন দিয়েছি, বাকিগুলো সেম রাখতেছি। দ্বারা লিথিয়াম লিথিয়াম বেরিলিয়াম, লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ক্লোরিন নিয়ন, ঠিক আছে? তারপর সোডিয়াম ম্যাগনেসিয়াম। একটা একটা কথা চিন্তা করতো, কি বলছে? একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। দেখতো মিলছে কিনা? আমি যদি লিথিয়াম থেকে একটা নির্দিষ্ট মৌল লিথিয়ামকে ধরে নিই, লিথিয়াম থেকে যদি কাউন্ট করে দেখতো মিলে কিনা। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? 8। লিথিয়াম আর সোডিয়ামের রাসায়নিক ধর্ম সেম না? ওরা সব দুটাই খাদ ধাতু না? মিলছে 8 নাম্বারটার পর। আমি যদি বেরিলিয়াম থেকে শুরু করি, দেখতো বেরিলিয়াম থেকে শুরু করলে ওর হবে কত? 1, এটা অন্য কালার দিয়ে লিখি,
1 2 3 4 5 6 7 8 মিলছে? বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম একটা মিলছে? ওদের রাসায়নিক ধর্ম সেম না? ওরা দুইটাই মিথ্যা ধাতু না? তার মানে নিউজিল্যান্ডের অষ্টক সূত্রটা বুঝাইতে পারছি আমি? একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটির ধর্ম প্রথমটির অনুরূপ হয়। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি আমি। কিন্তু ওরও সীমাবদ্ধতা আছে। ওর সীমাবদ্ধতা কি? এই চ্যাপ্টারে কিন্তু কালার পেন বেশি লাগবে, অনুভবের অনেকগুলো লাগছে কালার পেন। ঠিক আছে, কাটাছিটা করে একটা অবস্থা করছে, পরে আবার ফ্রেশ করে নোট করছে। ঠিক আছে, বের করছস? আচ্ছা, সীমাবদ্ধতা কি? ঠিক সেম যে ভুলটা আমাদের আগেরটা করছে, সাতটা করছে। ঠিক আছে, ওরও সেম সীমাবদ্ধতা। ওর সীমাবদ্ধতা সেম কেন? ওর সীমাবদ্ধতা হচ্ছে যে হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, হালকা মৌলগুলো কোনগুলো? এই যে প্রথম দিকে যারা আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই প্রথম দিকে যেগুলো আছে 1 থেকে 30 এর মধ্যে, ওগুলো হচ্ছে হালকা। ঠিক আছে, হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য, প্রযোজ্য, হালকা মৌলের ক্ষেত্রে প্রযোজ্য। আর ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য না। ভারী মৌলের ক্ষেত্রে, প্রযোজ্য না। তাহলে ক্লিয়ার? নিউজিল্যান্ডের অষ্টক সূত্র ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে আমাদের বিখ্যাত বিজ্ঞানী দেখি বলতো কে? মেন্ডেলিফ। মেন্ডেলিফের পর্যায় সূত্র। মেন্ডেলিফের পর্যায় সূত্র। তাহলে মেন্ডেলিফ কি বলতেছে? মেন্ডেলিফ বলতেছে যে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম, মৌলসমূহের মৌলসমূহের ভৌত মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। ঠিক আছে, রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। পর্যায়ক্রমে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে। এখন কথা হচ্ছে যে সবাই একটা সেম মিস্টেক করতেছে, সবাই ভুল করতেছে, তাই না? মেন্ডেলিফও ভুল করে গেছে। ওরা ভিত্তিটা থেকে বেরোতে পারতেছে না, ওদের ভিত্তি সবসময় পারমাণবিক ভর রয়ে যাচ্ছে। ঠিক আছে, ওদের ভিত্তিটা পারমাণবিক ভর রয়ে যাচ্ছে। এই পারমাণবিক ভর নিয়ে কাজ করতে গিয়ে একটা প্যাটার্ন মিলাতে পারতেছে ঠিকই, কিন্তু ভুল হয়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তো মেন্ডেলিফ কি বলতেছে? মেন্ডেলিফও ভুল বলছে। মেন্ডেলিফ কি হচ্ছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম, মানে ওদের মৌলগুলা রাসায়নিক ধর্মগুলা আমরা পারমাণবিক ভরটা বৃদ্ধির সিরিয়ালে যদি বৃদ্ধি করতে থাকি, পর্যায়ক্রমে একটা পুনরাবৃত্তি ঘটবে। যেমন কি বলছে ও, অনেকটা সেম কথাই বলছে, দেখবি ও কি বলছে, লিথিয়াম তো পারমাণবিক ভর বৃদ্ধি হচ্ছে না, পারমাণবিক ভর সিরিয়ালে বৃদ্ধি করতেছি। হ্যাঁ, বৃদ্ধি করার পর আবার সোডিয়াম পাবো না? এই যে পর্যায়ক্রমে, এই যে পারমাণবিক, এই যে লিথিয়াম, এখানে তো বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন এগুলো ছিল না? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এই যে ওদের পারমাণবিক ভর সিরিয়ালে বৃদ্ধি করার পর সোডিয়াম এমন একটা মৌল পাইছি যেটা আবার পর্যায়ক্রমে লিথিয়ামের সাথে রাসায়নিক ধর্মটা মিলতেছে। ঠিক আছে, তো আবারও যদি পারমাণবিক ভর ও বাড়তে থাকে, আবার পটাশিয়াম নামে একটা মৌল পাচ্ছে যেটা সোডিয়ামের সাথে মিলতেছে। ঠিক আছে, এই যে পর্যায়ক্রমে ভৌত রাসায়নিক ধর্মটা কি পুনরাবৃত্তি করতেছে, যদি আমরা পারমাণবিক ভর সিরিয়ালি লিখতে থাকি বা পারমাণবিক ভর সিরিয়ালি বৃদ্ধি হতে থাকে। হ্যাঁ, ঠিক সেম ভাবে এখানে একটা সময় এখানে পাবো না, বেরিলিয়াম পাবো, এটা ম্যাগনেসিয়াম হবে না, এই যে ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, এরকম আর কি। ঠিক আছে, এই যে এরকম এরকম। তো এখন কথা হচ্ছে যে এটা ভুল হয়ে গেছে ওর। এখন তাইলে মেন্ডেলিফের কাজটা কি হয়েছে? মেন্ডেলিফ এটা বেশি গ্রহণযোগ্য হয়েছে কেন? মেন্ডেলিফটা বেশি গ্রহণযোগ্য এই কারণ হয়েছে, ওদেরগুলো তো
শুধু হালকা মৌলের ক্ষেত্রে কাটছে, তাই না? এই সিস্টেমগুলো শুধু হালকা মৌলের ক্ষেত্রে ক্ষেত্রে কাটছে। মেন্ডেলিফের সূত্রটা কিন্তু অনেকটু ভারী পর্যন্ত গেছে, অনেকটু ভারী পর্যন্ত গেছে, কিন্তু মাঝখানে মাঝখানে কিছু মৌলের ক্ষেত্রে মিলে নাই, শুধু মাঝখানে মাঝখানে, হ্যাঁ মাঝখানে মাঝখানে দুইটা মৌলের মধ্যে মিলে নাই। ঠিক আছে, ম্যাজিক, ম্যাজিক একটা ম্যাজিক দেখবি, পঁচাশি সারণী তোর বইতে খোলা আছে, এখন তোর চোখের সামনে খোলা আছে, খোলা থাকলে তুই পটাশ আর্গন আর পটাশিয়ামের পারমাণবিক ভর দেখতো। হ্যাঁ, হুম। এই যে আমি দেখাচ্ছি, আর্গনের হচ্ছে 39.94, আর পটাশিয়ামের হচ্ছে 39.09, 09, তাই না? তাহলে পারমাণবিক ভর কার বেশি? অবশ্যই আর্গনের বেশি না? কিন্তু আগে পড়ছে কে? আর্গন না? কিন্তু আর্গন পড়ার কথা কোথায়? আগে পরে পড়ার কথা না? মানে পটাশিয়ামের জায়গায় আর্গন থাকার কথা, আর আর্গনের জায়গায় পটাশিয়াম থাকার কথা, তাই না? যদি পারমাণবিক ভর সিরিয়ালি সাজায়, পারমাণবিক ভর সিরিয়ালি সাজালে দেখা যাচ্ছে আর্গনের পারমাণবিক ভর পটাশিয়াম থেকে বেশি, কিন্তু আর্গন পড়ছে 18 নম্বরে, পটাশিয়াম পড়ছে 19 নম্বরে। ওয়াই? ঠিক আছে, তাহলে যে, আর যদি, তার মানে মেন্ডেলিফের কথা অনুযায়ী যদি আমি পটাশিয়ামকে আগে দিতাম, আর্গনকে এখানে দিতাম, তাহলে ফুল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যেত না? মিলতো, জিনিসটা কি মিলতো? আর্গনের রাসায়নিক ধর্ম কি গ্রুপ 1 এর মধ্যে পড়ে? পটাশিয়ামের রাসায়নিক ধর্ম কি গ্রুপ 18 এর মধ্যে পড়ে? ঠিক আছে, তাহলে কি মেন্ডেলিফ এটা ভুল কথা বলছে না? তার মানে মেন্ডেলিফ এটা খাটে, কিন্তু মাঝখানে মাঝখানে দুইটা তিনটা মূল আছে, ওদের ক্ষেত্রে খাটতেছে না, জাস্ট এটাই। ঠিক আছে, জিনিসটা বুঝাতে পারছি? তাহলে ওর সীমাবদ্ধতা কি ছিল? ওর সীমাবদ্ধতা কি ছিল? এই সূত্রানুসারে, এই সূত্রানুসারে, এই সূত্রানুসারে কি বলে, আর্গন, আর্গন হচ্ছে গ্রুপ, আর্গন গ্রুপ 1 এ পড়ার কথা, আর্গন গ্রুপ 1 এ পড়ার কথা, 1 এ পড়ার কথা, আর পটাশিয়াম, পটাশিয়াম গ্রুপ 18 তে, গ্রুপ 18 তে আর্গনের জায়গায় থাকার কথা। ঠিক আছে, আর্গনের জায়গায় থাকার কথা, থাকার কথা, কারণ, কারণ আর্গনের পারমাণবিক ভর, আর্গনের পারমাণবিক ভর পটাশিয়াম থেকে বেশি, পটাশিয়াম থেকে বেশি। জিনিসটা বুঝতে পারছি? ওকে, তাহলে এখন কি হয়েছে? তার মানে মেন্ডেলের যে পর্যায় সূত্র, এটাও যে কি একটা ভুল সূত্র, সেটা প্রমাণ হলো। পরবর্তীতে বিজ্ঞানীরা কি করছে, মেন্ডেলের পর্যায় সূত্রটা তো আসলে গ্রহণযোগ্য, জাস্ট মাঝখানে মাঝখানে কিছু সিস্টেম ভুল হচ্ছে না, কিছু কিছু মৌলের ক্ষেত্রে এটা মিলতেছে না মাঝখানে মাঝখানে। তো এই জাস্ট এই জায়গাটা যদি মিলে যায় তাহলে হয়ে যাচ্ছে, ও পর্যায় সারণীটা আমরা গ্রহণ করতে পারবো। তো পরবর্তীতে বিজ্ঞানীরা কি করছে, মেন্ডেলের পর্যায় সূত্রটাকে সংশোধন করছে। ঠিক আছে, সামান্য একটু সামান্য একটু সংশোধন করছে, সামান্য একটু। তাহলে এটা কি হচ্ছে মেন্ডেলিফের সংশোধন সূত্র, মেন্ডেলিফের, মেন্ডেলিফের সংশোধিত সূত্র, সংশোধিত, মেন্ডেলিফের সংশোধিত সূত্র। ওকে, তাহলে মেন্ডেলিফের সংশোধিত সূত্র কি? সেম সূত্র, সেম সূত্র। কারণ ও তো প্রায় ঠিকই বলছে, জাস্ট কোন একটা গোড়ার মধ্যে গলত করতেছিল, যে সবাই সবাই সেম সেম গোড়ায় গলত করতেছিল, দেখি বলতো ক্লাস 9-10 পড়ে আসার কথা, পারমাণবিক ভরের জায়গায় কি হওয়ার কথা অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি হওয়ার কথা, অ্যাকচুয়ালি হওয়ার কথা এটা পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, এটা কি হওয়ার কথা? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা না? কারণ একমাত্র প্রোটন সংখ্যাই কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, একমাত্র প্রোটন সংখ্যাই ওদের পরিচয়, তাই না? হাইড্রোজেন প্রোটন সংখ্যা অলওয়েজ 1, হিলিয়ামের প্রোটন সংখ্যা অলওয়েজ 2, লিথিয়ামের প্রোটন সংখ্যা অলওয়েজ 3, নাকি? কারণ প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হবে না। আর প্রোটন সংখ্যা কোথায় থাকে? প্রোটন সংখ্যা নিউক্লিয়াসে থাকে।
নিউক্লিয়াস থেকে তো প্রোটন আদান প্রদান কিছুই হবে না, এটা আজীব নিউক্লিয়াস থাকবে। তার মানে পরমাণুগুলোর অ্যাকচুয়াল পরিচয় হচ্ছে তাদের প্রোটন সংখ্যা। ঠিক আছে, প্রোটন সংখ্যা অনুসারে সাজালে দেখবি যে আর্গনের প্রোটন সংখ্যা ঠিকই 18টা, পটাশিয়ামের ঠিকই 19টা। এই যে তার মানে প্রোটন সংখ্যা অনুযায়ী সিরিয়াল সাজালে তখন আসলে আর্গনই আগে পড়ে, পটাশিয়ামই পরে পড়ে, আর্গনের পরে ঠিকই পটাশিয়াম পড়ে, তাই না? কিন্তু পারমাণবিক ভর অনুযায়ী সাজালে তখন ইয়াটা হয়ে যাচ্ছে, আর্গনের পারমাণবিক ভর আবার বেশি হচ্ছে, পটাশিয়ামের পারমাণবিক ভর আর্গনের থেকে কম হচ্ছে, তাহলে পটাশিয়াম আগে থাকার কথা, আর্গন পরে থাকার কথা। কিন্তু এটা তো আসলে হয় না। কারণ কেন হয় না? কারণ এই কারণে হয় না, কারণ অ্যাকচুয়াল ভিত্তিটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা অনুসারে সাজালে আর্গন হচ্ছে 18, পটাশিয়াম হচ্ছে 19, তাহলে আর্গন আগে থাকবে, পটাশিয়াম পরে থাকবে, আর্গনের পরে পটাশিয়াম থাকবে। ঠিক আছে, তাহলে জিনিসটা আশা করি বুঝাইতে পারছি নাকি? এই এই অনুযায়ী এই অনুযায়ী পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে কি বলে 19। হ্যাঁ, আর আর্গনের হচ্ছে কি পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, সরি 18। হ্যাঁ, তাইলে আর্গনই আগে, পটাশিয়াম পরে পরে, যেটা কি, যেটা সঠিক নাকি? যেটা সঠিক। আজকে যদি আমি এটা না পারতাম, তুই সবসময় ভাবতে যে আর্গনের পারমাণবিক ভর কিন্তু পটাশিয়াম থেকে ছোট নাকি? ওকে, তাহলে এই গেল আমাদের পর্যায় সারণীর ইতিহাস নাকি? এই এতটুকু আসার পরে আর কোনো ইতিহাস নাই, এতটুকু আসার পরে আমাদের সরাসরি ইতিহাস এটাই। সরাসরি ইতিহাস হচ্ছে যা এই যুগান্তকারী জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যুগান্তকারী জিনিসটা আমাদের তৈরি হয়ে গেছে। তাহলে এখন আমরা এই যুগান্তকারী জিনিসটাকে নিয়ে এখন আমরা স্টাডি করব। ঠিক আছে, এই যুগান্তকার এই যুগান্তকারী জিনিসটাতে কি কি আছে। ঠিক আছে, এখন আমরা পড়বো আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী জাস্ট ট্রেলার দিব, ঠিক আছে, ট্রেলার। আমরা আস্তে আস্তে হুট করে ভিতরে ঢুকে ঢুকে সব পড়বো, সব। আধুনিক পর্যায় সারণী হচ্ছে যে, আচ্ছা আধুনিক পর্যায় সারণীর যেটা তৈরি হয়েছে, এই যে মেন্ডেলিভ যেটা তৈরি করছে আর কি, মেন্ডেলিভের পর মানে যে বিজ্ঞানীরা যখন পর্যায় সারণীগুলো সাজাচ্ছিল, মৌলগুলোকে সজ্জিত করতেছিল বক্সে বক্সে, হ্যাঁ, পর্যায় সারণীতে সজ্জিত করতেছিল, তখন সব থেকে বেশি হেল্প করছে একটা বিজ্ঞানী। তখন সব থেকে বেশি হেল্প করছে একটা বিজ্ঞানী, সব থেকে বেশি। এই বিজ্ঞানীটার নাম হচ্ছে যে, দেখতে থাক, বিজ্ঞানী বিজ্ঞানী বোর। বোর নাম শুনছিস না? বোর সাহেবের অনেক অবদানের জন্য, অনেক অবদানের জন্য, অনেক অবদানের জন্য এটাকে বলা হয় বোর পর্যায় সারণী। জিনিসটা বুঝতে পারছি? বোর পর্যায় সারণী, বোর পর্যায় সারণী। ওকে, এই পর্যায় সারণীর আরেকটা নাম আছে, দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী নাকি? দীর্ঘ সারণী বানান ভুলেছে, এটা ঠিক করে লাগ, দীর্ঘ হবে। এখন হচ্ছে আমরা পড়বো পর্যায়সমূহের বর্ণনা। পর্যায়সমূহের বর্ণনা, পর্যায়সমূহের বর্ণনা। পর্যায়সমূহের বর্ণনা কি? আমরা এখন একটু চিত্রটা দেখে আসি কেমন। একটা পর্যায়ে আছে, দুইটা পর্যায়ে আছে, তিনটা পর্যায়ে আছে, চারটা পর্যায়ে আছে, পাঁচটা পর্যায়ে আছে, ছয়টা পর্যায়ে আছে, সাতটা পর্যায়ে আছে। সাতটা পর্যায়ে আছে না? তাহলে সাতটা পর্যায়ে আছে, লিখে ফেলি। পর্যায় হচ্ছে কয়টা? পর্যায় হচ্ছে 7টা। ঠিক আছে, পর্যায় হচ্ছে কয়টা? 7টা। কোন পর্যায়ে কতটা মৌল আছে? একটা প্রশ্ন আসতে পারে, কোন পর্যায়ে কতটা মৌল আছে?
কতটি মৌল আছে। এটা একটা ম্যাজিক নাম্বার দিয়ে আমরা হিসাব করে বলতে পারবো, ঠিক আছে। ম্যাজিক নাম্বারটা কি তুই জানোস? ম্যাজিক নাম্বারটা জানোস না? তাহলে ম্যাজিক নাম্বারটা দেখ। আনসার ম্যাজিক নাম্বার। এই ম্যাজিক নাম্বারটা অনেক ক্ষেত্রে কাজে লাগবে, শুধু শুধু পর্যায় কত পর্যায়ে কোন মানে একটা পর্যায়ে কতটা মূল আছে এটার জন্য না, ঠিক আছে। ম্যাজিক নাম্বার আরো অনেক জায়গায় কাজে লাগবে। এই ম্যাজিক নাম্বারটা হচ্ছে 2 2 8 8 16 8 8 সরি 8 16 না, 8 8 18 18 32 32। ম্যাজিক নাম্বারটা সহজ না? ম্যাজিক নাম্বারটা সহজ নাকি? এখন দেখ, কারণ ম্যাজিক নাম্বারটা কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে, সেজন্য এটাকে ম্যাজিক নাম্বার বলে। হুম, এখানে দিব আমরা পর্যায়। আর ম্যাজিক নাম্বারে অ্যাকচুয়ালি নির্দেশ করবে, এখানে পর্যায় দিয়ে যদি দেখতো মিলে কিনা। 1 নাম্বার পর্যায়, 2 নাম্বার পর্যায়, 3 নাম্বার পর্যায়, 4 নাম্বার পর্যায়, 5 নাম্বার পর্যায়, 6 নাম্বার পর্যায়, 7 নাম্বার পর্যায়। তার মানে 1 নাম্বার পর্যায়ে মৌল থাকবে কয়টা? 2টা, ঠিক আছে। 2 নাম্বার পর্যায়ে মৌল থাকবে কয়টা? 8টা। 3 নাম্বার পর্যায়ে মৌল থাকবে 8টা। এটা প্রমাণ লাগবে। 1 নাম্বার পর্যায়ে কি কি আছে? হাইড্রোজেন হিলিয়াম না? 2 নাম্বারে দেখবে 8টা আছে, বিশেষ হলে দেখে আসতে পারো। এ দেখ, 1 নাম্বারে 2টা, 2 নাম্বারে 1 2 3 4 5 6 7 8, 3 নাম্বারও 8টা, 1 2 3 4 5 6 7 8 মিলছে। 4 নাম্বারে 18টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 মিলছে। তার মানে কোন পর্যায়ে কতটা মৌল আছে এটা কি আমরা পারবো? শিওর তুই? তাহলে ম্যাজিক নাম্বার দ্বারাই নির্দেশ করতেছে অ্যাকচুয়ালি মৌল সংখ্যা, ঠিক আছে। তাহলে জিনিসটা ক্লিয়ার না? ওকে, তাহলে এই গেল একটা ব্যাখ্যা। তারপর আরেকটা জিনিস আমরা করতে পারি ছোট করে, ছোট করে একটা জিনিস আমরা এখানে বক্স আকারে করে ফেলতে পারি। ছোট করে এখানে একটা জিনিস করে ফেলতে পারি। তোদের পৃষ্ঠা ভরাট করে লাভ নাই নাকি? আচ্ছা দেখ তো, প্রথম পর্যায়ে কারা আছে? প্রথম পর্যায়ে কারা আছে? প্রথম পর্যায়ে কারা আছে? প্রথম পর্যায়ে হাইড্রোজেন হিলিয়াম আছে না? হাইড্রোজেন হিলিয়াম আছে। এখন হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি তো, হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস করি, কি হবে? 1s1 না? হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 না? 1s2। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করতো, প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা মানে প্রধান কক্ষপথ নাম্বার যেটা, প্রথম প্রধান কক্ষপথ নাম্বার যেটা, সেটাই তার কি নির্দেশ করে? গ্রুপ না পর্যায়। প্রধান কক্ষপথ বা শেষ কক্ষপথ সমান, এটাকে কি বলা হয়? বা শেষ কক্ষপথ বলি, ঠিক আছে, তাহলে বেশি ক্লিয়ার থাকবে। শেষ কক্ষপথ সংখ্যা ইজ ইকুয়াল তার পর্যায় সংখ্যা, ঠিক আছে, পর্যায় সংখ্যা। তার মানে হাইড্রোজেন যে একটা 1 নম্বর পর্যায়ের মধ্যে পড়ে, কারণ কেন? কারণ ওর শেষ ইলেকট্রনটা মানে শেষ কক্ষপথটা 1। জিনিসটা বুঝাতে পারছি? আরেকটা বিশেষ মিলে আরেকটু প্রুফ দিই, যে একটু প্রুফ চর তৃতীয় পর্যায়ে কোন একটা কিছু বলি, ঠিক আছে। তৃতীয় পর্যায়ে কি আছে? ম্যাগনেসিয়াম আছে না? তৃতীয় পর্যায়ে কি আছে? ম্যাগনেসিয়াম। আর ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়াম হচ্ছে যে 1s2 2s2 2p6 3s2, তাই না? 3s2, এই তিন সংখ্যাটাই কি? তিন সংখ্যাটাই হচ্ছে পর্যায় সংখ্যা না? পর্যায়, কারণ ও 3 নম্বর পর্যায়ে করতেছে না। এগুলো ক্লাস 9 10 পড়ে আসছে, বাট আমি বেসিক ক্লিয়ার করে আসতেছি সবকিছু, পরে কোনো কিছু কঠিন না লাগে। আচ্ছা, আরেকটা কথা
আরেকটা পর্যায়ের কথা না বললে আমার শান্তি দিতেছে না, সেটা হচ্ছে যে 7টা পর্যায়, ঠিক আছে 7টা পর্যায় আছে, কিন্তু আরো 2টা এক্সট্রা পর্যায় আছে, দেখছস? এটাকে বলে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড সিরিজ, ঠিক আছে, ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড সিরিজ। আচ্ছা ভাইয়া, তাহলে কেন এই 2টা সিরিজ সহ মোট 9টা সিরিজ, 9টা পর্যায় বলে নেই? এই 2টা সহ, কারণ এই এইখানে যে সিরিয়ালের মৌলগুলো আছে, এখানে যে সিরিয়ালের মৌলগুলো আছে, এই সিরিয়ালের মৌলগুলো অ্যাকচুয়ালি এইখানে পড়তেছে কোথায়, 57 কই গেল, এই যে এই যে এই যে এই যে এখানে, ঠিক আছে, এই যে এখানে ল্যান্থেনাইট থেকে লুটিনিয়াম পর্যন্ত, এই যে ল্যান্থেনাইট থেকে লুটিনিয়াম পর্যন্ত যতগুলো মৌল আছে, ঠিক আছে, ল্যান্থেনাইট থেকে লুটিনিয়াম পর্যন্ত যতগুলো মৌল আছে, ওদের সবার ধর্ম কিন্তু গ্রুপ 3 এর ধর্ম, মৌলগুলোর ধর্মের সাথে মিলে, ওদের সবার ধর্ম, ঠিক আছে। আবার যদি পারমাণবিক ফরমের সিরিয়ালি, মানে পারমাণবিক সংখ্যা অনুযায়ী সিরিয়ালি সাজায় লিখতে চাই, তাহলে এখানে জায়গা আছে? এখানে কোনো জায়গা আছে? আচ্ছা দেখ, এখন হচ্ছে যে মানে 57 থেকে এই জায়গায় কিন্তু 57 জায়গা পাইছে, ল্যান্থেনের জায়গা পাইছে, অ্যাক্টিনেটের জায়গা পাইছে, ঠিক আছে, অ্যাক্টিনেটের জায়গা পাইছে, কিন্তু 57 পর 58, 59, 60, 61, 62, 63 এভাবে যাওয়ার কথা না, সিরিয়ালে এভাবে লেখার কথা না, কিন্তু সিরিয়ালে এভাবে লিখতে গেলে তো 58 নাম্বারটা গ্রুপ 4 এর মধ্যে পড়ে যাচ্ছে না, তারপর 59 নাম্বারটা গ্রুপ 5 এর মধ্যে পড়ে যাচ্ছে না, কিন্তু 59 নাম্বার মৌলটার ধর্ম কি গ্রুপ 5 এর মৌলের ধর্মের সাথে মিলবে? মিলবে না। কারণ কেন? 57 থেকে 71 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর ধর্ম হচ্ছে গ্রুপ 3 এর সাথে মিলে, ঠিক আছে, সেই জন্য ওদেরকে একসাথে এই জায়গায় জায়গা দিতে পারে না, থেকে এই জায়গায় লিখছে ল্যান্থেনের থেকে লুটিনিয়াম পর্যন্ত, ঠিক আছে। ঠিক সেম ভাবে ওর ক্ষেত্রে গ্রুপ 7 এর মধ্যে অ্যাক্টিনাইট থেকে কি পর্যন্ত আছে, এলার লরেসিয়াম নাকি কি একটা, ঠিক আছে, লাউরেসিয়াম, তো লাউরেসিয়াম পর্যন্ত ওদের ধর্ম আবার গ্রুপ 3 এর সাথে মিলে, তো ওদেরকে এক জায়গায় স্থান দিছে, ঠিক আছে, সেই জন্য ওদেরকে আবার আলাদা করে এই জায়গায় লিখছে, আলাদা করে, কিন্তু ওরা অ্যাকচুয়ালি ওরা কিন্তু অ্যাকচুয়ালি পর্যায় 6 এর মধ্যেই পড়তেছে, আর ওরা কিন্তু অ্যাকচুয়ালি পর্যায় 7 এর মধ্যেই পড়তেছে, জিনিসটা বুঝাইতে পারছি? আচ্ছা, মোট কথা, বাসায় অতিথি আসলে, হ্যাঁ, হ্যাঁ, বাসায় অতিথি আসলে ঘরের জায়গা ফিল আপ হয়ে যায় না, তখন তুই কোথায় শুস? তুই মাটিতে শুস না? তোকে মাটিতে শুয়াই দেয় না? এই যে ওদেরকে মাটিতে শুয়াই দিছে, ওরা চ বইলে জায়গা পায় নাই, ঠিক আছে। তারপর হচ্ছে যে কোথায় গেল, এটা তো বুঝে দিয়ে আসলাম, তাহলে ওদেরকে নিয়ে একটু হালকা করে লিখি, কি লেখা যায় দেখি, ওদেরকে নিয়ে কি লেখা যায়, ওদেরকে নিয়ে লেখা যায় না যে ল্যান্থেনের সারি, ল্যান্থেনের সারি, ল্যান্থানয়েড সারি, ল্যান্থানয়েড সারি, ল্যান্থানয়েড সারি, তারপর হচ্ছে যে সারি কোথায় যাচ্ছে জানোস নি? ল্যান্থনের সারি, আরেকটা হচ্ছে অ্যাক্টিনের সারি, ঠিক আছে, অ্যাক্টিনের সারি, ওরা মূলত 6 আর 7 এর মধ্যেই পড়ে, ঠিক আছে, অ্যাক্টিনের সারি, এগুলো তো এতক্ষণ বুঝে দিয়ে আসছি, ল্যান্থনের সারি আর অ্যাক্টিনের সারি। ল্যান্থনের সারির মধ্যে কারা আছে? ল্যান্থনের সারির মধ্যে আছে এই 57, 57 ল্যান্থনয়েড কিন্তু ইয়াতে স্থান পাইছে, গ্রুপ 3 তে কিন্তু পর্যায় 6 এর মধ্যে স্থান পাইছে, হ্যাঁ, পর্যায় 6 এর মধ্যে স্থান পাইছে। ল্যান্থনয়েডের পর যারা আছে, ওই যে সেরিয়াম থেকে লুটিনিয়াম পর্যন্ত, ঠিক আছে, সেরিয়াম থেকে লুটিনিয়াম পর্যন্ত, এই যে সেরিয়াম থেকে লুটিনিয়াম পর্যন্ত 58 থেকে 58 থেকে হচ্ছে যে লুটিনিয়াম হচ্ছে 71 পর্যন্ত, ঠিক আছে, 71 পর্যন্ত, একটু পর্যন্ত হচ্ছে যে আমাদের ল্যান্টার্নের সারি, জিনিসটা বুঝতে পারছি, ল্যান্টার্নের সারি। ঠিক সেম ভাবে অ্যাক্টিনের সারির কথা যদি আমরা বলি, অ্যাক্টিনের সারির কথা যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে অ্যাক্টিনয়েড কিন্তু স্থান পাইছে, ঠিক আছে, 89 কিন্তু স্থান পাইছে, 90 থেকে, 90 হচ্ছে যে টিএইচ, 90 হচ্ছে থ্রোমিয়াম থেকে, তারপর হচ্ছে যে 103 হচ্ছে কতটুকু, লরেসিয়াম নাকি কি একটা না, এতটুকু পর্যন্ত আমাদের তো যাওয়া লাগবে না, এলার 103, 103, তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে কি আমাদের অ্যাক্টিনের সারি, অ্যাক্টিনের সারি। আচ্ছা, আমি যেহেতু বই পড়ছি, আমি তো তোদের আমলে বই পড়ছি, আমি জানি বইতে কি আছে না আছে, ঠিক আছে, বইতে এই 2টা মৌলের নাম নিয়ে অনেক কাহিনী আছে, সামান্য একটু কাহিনী, এই যে কোথায় কোথায় গেল আমার ইয়া 89, 90 কই, 90, 90, 90, 90, 90,
আরে 90 এখানে থাকবে, আরে গাদাই গেছে নাকি। এই যে থোরিয়াম, থোরিয়াম 90টার নাম কি? থোরিয়াম। 90-এর পর কি আসতেছে? প্রোটা, কি প্রোটাটিনাম হোয়াট এভার, ঠিক আছে, প্রোটাক্টিনিয়াম নাকি একটা, ঠিক আছে। এই প্রোটাক্টিনিয়াম, প্রোটাক্টিনিয়াম হচ্ছে 91 পারমাণবিক সংখ্যা, থোরিয়াম হচ্ছে 90, আর ইউরেনিয়াম হচ্ছে ইয়া ইউরেনিয়ামটা তো মনে থাকার কথা, ইউরেনিয়ামটা মনে থাকার কথা, এটা ফিজিক্সেও আছে অনেক, তারপর হচ্ছে কেমিস্ট্রিতে আসবে, কারণ এগুলা নিয়ে কি বোম তৈরি করা হয়, নিউক্লিয়ার বোম টোম এই সেই, ঠিক আছে। ইউরেনিয়াম হচ্ছে 92, এই তিনটার পারমাণবিক সংখ্যা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো বিশ্বাস না হলে তুই বই খুলে দেখতে পারোস, দেখবি যে আছে এই জিনিসগুলো। তাহলে হচ্ছে যে এই গেল ল্যান্টার্নের সারি, অ্যাক্টিনের সারি, পর্যায় দিয়ে পড়ালেখা শেষ মোটামুটি নাকি। এখন আমরা করব কি? গ্রুপ সমূহের বর্ণনা, পর্যায় সমূহের বর্ণনা শেষ। এখন আমরা করব কি? গ্রুপ সমূহের বর্ণনা, গ্রুপ সমূহের বর্ণনা, গ্রুপ সমূহের বর্ণনা। ওকে, গ্রুপ সমূহের বর্ণনা কি হবে? গ্রুপ সমূহের বর্ণনা হচ্ছে যে গ্রুপ কি, গ্রুপ কি, গ্রুপ কি, গ্রুপ নিয়ে আর কথা কি করবো আমরা, এগুলো হচ্ছে গ্রুপ আর কি, এগুলো গ্রুপ, ঠিক আছে। আর প্রতিটা গ্রুপে যে মৌলগুলা থাকে ওদের ধর্ম সেম থাকে, রাসায়নিক ধর্মগুলো সেম হয়, ঠিক না? সেম হয়। তাহলে গ্রুপ হচ্ছে কয়টা থাকে? গ্রুপ 18টা, 18টা গ্রুপ থাকে। গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা, গ্রুপ হচ্ছে 18টা। ওকে, এখন 18টা গ্রুপের এক একটা গ্রুপের এক একটা বিশেষ নাম আছে, এক একটা গ্রুপের এক একটা কি আছে? বিশেষ নাম আছে। এই নামগুলো হচ্ছে আমাদেরকে অন্তস্থ কণ্ঠস্থ তটস্থ মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। প্রথম হচ্ছে গ্রুপ একের একটা বিশেষ নাম আছে, গ্রুপ একের একটা বিশেষ নাম আছে। গ্রুপ একের নাম হচ্ছে যে, আচ্ছা, আমি এখানে এই জিনিসটা একটু চেঞ্জ করি। গ্রুপ একের নাম হচ্ছে যে ক্ষার ধাতু। কি ধাতু? ক্ষার ধাতু। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এই গ্রুপের মৌলগুলো যেগুলো আছে, যে মৌলগুলো আছে ওদের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে, অক্সিজেন বিক্রিয়া করে কিংবা ওএইচ বিক্রিয়া করে, তো ওদের যে অক্সাইড আর হাইড্রোক্সাইড তৈরি হবে ওগুলা ক্ষারধর্মী, ঠিক আছে। ক্ষার ধাতু, তাহলে কেন ক্ষার ধাতু? সেটা অন্য কালার দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা কেন ক্ষার ধাতু? কারণ এই কারণে ক্ষার ধাতু, ওদের অক্সাইড, ওদের অক্সাইড, ওদের অক্সাইড এবং ক্ষার অক্সাইড, ক্ষার ক্ষার এবং হাইড্রোক্সাইড, ওদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড, ঠিক আছে। হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড, হাইড্রোক্সাইড মানে কি বুঝছ তো? ওয়েজ, ঠিক আছে। হাইড্রোক্সাইড এর হচ্ছে কি ক্ষারধর্মী, ওকে। তারপর হচ্ছে আমাদের আসে গ্রুপ টু, গ্রুপ টু, গ্রুপ টু দেরকে কি বলা হয় দেখি বলতে পারস কিনা? মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু। কেন মৃৎক্ষার ধাতু বলা হয়? সব বৈশিষ্ট্য খাদ্যের মতনই, হ্যাঁ, সব বৈশিষ্ট্য কি খাদ্যের মতনই, এই যে খাদ্যের মতো, শুধু পার্থক্য হচ্ছে ওদেরকে মাটিতে পাওয়া যায়, ঠিক আছে, মাটিতে পাওয়া যায়, ওকে। তারপর হচ্ছে যে গ্রুপ 3, 4, 5 এগুলোর নাম আমাদের লাগবে না, ঠিক আছে। আমাদের এরপর লাগবে গ্রুপ 11। গ্রুপ 11 কে কি বলে দেখি বলতো? মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু। মুদ্রা ধাতু কি কেমন? মুদ্রা ধাতু হচ্ছে যে কপার, সিলভার, ঠিক আছে, অরাম, এই যে, কারণ এগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়, ঠিক আছে। এই যে অরাম, অরাম কি সোনা না, তারপর হচ্ছে সিলভার, কপার, এগুলো এই হাবি জাবি গ্রুপ 11 যারা আছে, ঠিক আছে। তো এখানে আমার একটা কথা মনে আছে, আমি এটা আগে কেন বুঝতে করতাম জানোস? আমার তো আগে একটু চাকা চাকা খাওয়ার ইয়াতে ছিলাম, সিচুয়েশন ছিলাম, ঠিক না? তো অ্যাডমিশন ফার্স্ট টাইমে যখন ছ্যাঁকা খাওয়ার একটা সিচুয়েশনে ছিলাম, তখন তো ছ্যাঁকার মুডে ছিলাম। তো ছ্যাঁকার মুডে থাকার কারণে একটা কবি কবি ভাব আসছিল আমার মধ্যে, ঠিক আছে, একটা কবি কবি ভাব আসছিল।
আমি কবিতা বানাই ফেলতাম, একটা গভীর কবিতা, মানে কবিতাটা বলতাম যে মনে হইতো যে আমি মন থেকে কবিতা বলতেছি, ঠিক আছে, একটা গম্ভীর ভাব নিয়ে। কথা ছিল সে আসবে, কথা ছিল সে আসবে, কিন্তু আসলো না, ঠিক আছে। তো কথা ছিল আসবে, এখানে কথা কি, কথা হচ্ছে কপার, ছিল হচ্ছে সিলভার, আর অরাম হচ্ছে আসবে, ঠিক আছে। তো তুইও পড়ার সময় এরকম গভীর ভাব নিয়ে পড়বি, কথা ছিল আসবে কিন্তু আসে নাই। ওকে, তারপর হচ্ছে যে গ্রুপ 15। গ্রুপ কি 15? গ্রুপ 15 কারা? গ্রুপ 15 কে বলা হয় নিক্টোজেন মৌল। নিক্টোজেন মৌল, ওদেরকে কেন নিক্টোজেন মৌল বলা হয়? এই প্রশ্ন কখনো আসছে মাথায়? কেন বলা হয় দেখি বলতো? নিক্টোজেন মৌল, ওদেরকে নিক্টোজেন মৌল এই কারণে বলা হয়, ওরা শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। ওরা কি করে? ওরা হচ্ছে অক্সিজেনের অনুপস্থিতিতে শ্বাসরোধকারী হিসেবে কাজ করে, ঠিক আছে। অক্সিজেনের অনুপস্থিতিতে, অনুপস্থিতিতে, অনুপস্থিতিতে শ্বাসরোধকারী হিসেবে কাজ করে, শ্বাসরোধকারী হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে। এবং প্রশ্ন হচ্ছে যে এখানে একটা জিনিস ভুল করে, এই জায়গায় তোমাকে গোল্লা খাওয়াই দিবে টিচাররা, ঠিক আছে, যদি বেসিক ক্লিয়ার না থাকে। তুমি যদি এভাবে গ্রুপ 15 নিক্টোজেন মৌল, নিক্টোজেন মৌল শ্বাসরোধকারী মৌল, ওরা হচ্ছে কেন কেন করে অক্সিজেন অনুপস্থিতি শ্বাসরোধ করে, এভাবে দুম করে পড়ে চলে যাও, তাহলে খাবা বাস পরীক্ষায়, ঠিক আছে। কেন খাবা বাস? কারণ গ্রুপ 15 এর মধ্যে সব মৌল শ্বাসরোধ করে না, গ্রুপ 15 এর মধ্যে শুধু একটা মৌল হচ্ছে শ্বাসরোধ করে। তাহলে ভাই কেন আমরা পুরো গ্রুপ 15 কে নিক্টোজেন মৌল বলতেছি? কারণ কেন আমি বলি না, যেমন আমি সিনিয়র হওয়ার পর জিনিসটা খেয়াল করছি আর কি, ঠিক আছে। আমাদের জুনিয়র ব্যাচ যখন দোষ করে, ওদেরকে যখন সেশন দিই, দোষ কিন্তু সবাই করে না, দোষ করে একজন, ওই একজনের জন্য সবাইকে ডাকায়, ঠিক না? ইভেন আমরা বলি যে ওই একজনের জন্য আমরা বলি তোরা ব্যাচ 19টা খুব খারাপ, 19 ব্যাচ খুব খারাপ, ঠিক আছে, 19 ব্যাচের মধ্যে কোনো ম্যানার নাই, কিছু নাই, এগুলো শোনাই। কিন্তু দোষ করছে কিন্তু একজনই, কিন্তু দোষ করছে কার? সবার, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ না বাস, অনেক বড় বাস, ঠিক আছে। তো ব্যাপারটা হইতেছে যে, তো ব্যাপারটা হইতেছে যে ওদের গ্রুপ 15 এর মধ্যে শুধু নাইট্রোজেন হচ্ছে কি শ্বাসরোধকারী হিসেবে কাজ করে, শুধু নাইট্রোজেন, শুধু নাইট্রোজেন হচ্ছে কি শ্বাসরোধকারী, শ্বাসরোধকারী। কিন্তু পুরো গ্রুপ 15 কে আমরা নাম দিছি কি নিক্টোজেন বলো, জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে, খেয়াল রাখবে কিনা। আর নাইট্রোজেন কিন্তু N2, নর্মালি N2 আকারে থাকে, তাই N2 লিখলাম। তাহলে গ্রুপ 15 গেল। তারপর হচ্ছে যে গ্রুপ 15 গেল, তারপর হচ্ছে গ্রুপ 16। আমি বুঝতে, টিউশন করালে আসলে অনেক লাভ হয়েছে জানো, মানে একটা জিনিস হচ্ছে যে ব্রেন চলে বেশি, ব্রেন চলে বেশি প্লাস মুখস্থ থাকে বেশি। তোকে আমি যে ডায়লগগুলো বলতেছি না, যে কথা ছিল আসবে, হ্যাঁ, সৎসঙ্গে সর্বনা স্বর্গবাস, অসৎসঙ্গে বাস, এই সেম কথাগুলো আমি অনুভব করে সেম সেম লাইনে বলে আসছি, ঠিক আছে। তো জিনিসগুলো মুখস্থ আছে যে কখন কি বলতে হবে। তারপর হচ্ছে যে ইয়া গ্রুপ সিস্টেম কে কি বলে? গ্রুপ সিস্টেম হচ্ছে চ্যালকোজেন, চ্যালকোজেন। গ্রুপ সিস্টেম কে কি বলা হয়? চ্যালকোজেন। তো চ্যালকোজেন কি? ওদেরকে কেন চ্যালকোজেন বলা হয় দেখি বলতো, তুই পারবি কিনা দেখি বল। কারণ হচ্ছে গ্রুপ সিস্টেমের মধ্যে কপার, অক্সিজেন এইগুলো থাকে নাকি? সরি, কপার বলছি, কপার কেমনে থাকবে, ঠিক আছে। অক্সিজেন, সালফার, এই জিনিস, এই তারপর কি কি থাকে তো আমি ভুলে গেছি। গ্রুপ সিস্টেমের মধ্যে এই অক্সিজেন আর সালফার, বিশেষ করে এই দুইটা মৌল
কপারের সাথে বিক্রিয়া করে আকরিক তৈরি করে, ঠিক আছে? কপারের আকরিক আছে না, কপারের আকরিক, এখন কি বলবি যে আকরিক মানে কি নাকি? আকরিক মানে কি, এটা তো ক্লাস 9-10 এ পড়ে আসার কথা নাকি? কপারের আকরিক গুলো নরমালি কি হয়, সালফাইড বা অক্সাইড হয়, ঠিক আছে? সালফাইড বা অক্সাইডের আকরিক হয়, যেমন কপার সালফাইড, কপার অক্সাইড। হ্যাঁ, এই সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই কপারটা কি তৈরি করে, আকরিক তৈরি করে, ঠিক আছে? সালফাইড বা অক্সাইড হয়, অক্সাইড হয়। আর এই কপার সালফাইড আর কপার অক্সাইড এগুলাকে আগে বলা হয়তো চালকোষ, এগুলাকে আগে কি বলা হয়তো, আগে বলা হয়তো চালকোষ। এই চালকোষ থেকে ওয়ার্ডটা আসে চালকোজেন। জিনিসটা বুঝাতে পারছি? আচ্ছা, আকরিক মানে কি? আকরিক মানে হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শিলা। আমি আকরিক মানে কি এটাও লিখে দিই। আকরিক মানে হচ্ছে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক পাথর বা শিলা, ঠিক আছে? প্রাকৃতিক পাথর বা শিলা, পাথর বা শিলা, যেখানে 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 অনেক খনিজ পদার্থ থাকে, অনেক খনিজ পদার্থ। এটাকে কেমনে বলো, মানে দামি খনিজ পদার্থ থাকে আর কি, ঠিক আছে? দামি খনিজ পদার্থ থাকে, খনিজ পদার্থ থাকে। এই ধরনের আকরিক আর কি, আকরিক মানে পাথর বা শিলার মতন এগুলা, ঠিক আছে? তাহলে গ্রুপ 16 গেল, এখন গ্রুপ 17টার নাম না পারলে তো পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত। গ্রুপ 17 এর মৌলগুলো কি? হ্যালোজেন মৌল নাকি? হ্যালোজেন মৌল। এখন কেন হ্যালোজেন মৌল, ওদেরকে কেন হ্যালোজেন মৌল বলা হয়, এটা পারবি? পারবি না। সমুদ্রের মধ্যে যে লবণগুলো পাওয়া যায় না, এগুলো ওরা উৎপাদন করে, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, সামুদ্রিক লবণ উৎপাদনকারী। কখন যাবি? আচ্ছা, তাহলে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী, তাই তো? আচ্ছা, আচ্ছা, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, ঠিক আছে? তারপর কি আছে, তারপর হচ্ছে যে গ্রুপ 17 এর মৌলগুলো কি, এগুলো তো আমরা সবাই জানি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হুম। তারপর হচ্ছে লাস্ট গ্রুপ, গ্রুপ কি আসে, গ্রুপ 18। গ্রুপ 18 হচ্ছে কে, গ্রুপ 18 অনেক স্পেশাল নাম আছে ওদের, ওদের অনেক স্পেশাল নাম আছে। ওদের নামগুলো হচ্ছে যে, ওরা তো সব থেকে স্পেশাল, মানে যেটা আমরা জানি সেটা হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয়। তারপর হচ্ছে যে নোবেল, নোবেল গ্যাস, ওদেরকে নোবেল গ্যাস বলা হয়, ঠিক আছে? নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস। তারপর হচ্ছে যে রয়্যাল গ্যাস, মানে ওদের, ওরা তো কার সাথে বিক্রিয়া করে না, ওদের বড় লক্স একটা পাইপস, ওদের মধ্যে একটা অহংকার, অহংকার পাইপস, ওরা রয়্যাল, নোবেল, ইনার্ট, ঠিক আছে? ওদের মধ্যে একটা রাজকীয় রাজকীয় ভাব আছে, বড় লক্স। তো এই গেল গ্রুপের, বিভিন্ন গ্রুপের নাম টাম এই সেই, ঠিক আছে? তো এখন আমরা হালকা করে একটু ট্রেলার করব, 4টি ব্লক আর ইয়া নিয়ে, এগুলো নিয়ে পরবর্তী ডিটেলস করবো। এখন ব্লক, এস ব্লক, বি ব্লক, ডি ব্লক, এই মৌলগুলো নিয়ে হালকা ট্রেলার করে যাবো জাস্ট, ঠিক আছে? পরে হচ্ছে ডিটেলস করবো। 4টি, তুই আমার সাথে নোট করে ফেলছিস না? ব্লক ও এদের বর্ণনা, এদের সুন্দর করে করতেছিস তো? 4টি ব্লক ও এদের বর্ণনা। আচ্ছা, তাহলে এস ব্লক প্রথমটা আসতেছে কি, প্রথমটা আসতেছে এস ব্লক, এস ব্লক, ওকে? এস ব্লক হলে কি বলে, এনএস, ইলেকট্রন বিন্যাস কেমন হবে, এনএস 1 থেকে 2 না, কারণ এস এর মধ্যে 1 থেকে 2টা, 2 এর ভিতর থাকতে পারে, হয় একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, ঠিক আছে? কিন্তু এর বেশি তো যাবে না, এর বেশি যাবে, যাবে না। তাহলে এটা হচ্ছে নর্মাল ইলেকট্রন বিন্যাস। এস ব্লক মূল কয়টা, এস ব্লক মূল হচ্ছে 14টা, 14টা। আর ওদের নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটা। আর এরা কারা, এরা হচ্ছে যে গ্রুপ 1 আর 2, ঠিক আছে? গ্রুপ 1 আর 2 এর মধ্যে যে মৌলগুলো আছে এরা সবগুলো কি এস ব্লক মৌল। তারপর হচ্ছে আমি যদি পি ব্লক মৌল পড়াই, পি ব্লক মৌল, পি ব্লক মৌল হচ্ছে যে
পি ব্লক মৌল হচ্ছে কয়টা? আগে পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা বলতো, এনএস কি এনপি কি হবে? 1 থেকে 6 না? কারণ 1 থেকে 6 এর মধ্যে থাকতে পারে। আর তারপর হচ্ছে যে এটার ইয়া কি গ্রুপ হচ্ছে যে, আর আচ্ছা মোল সংখ্যা কয়টা? 36টা। কয়টা? পি ব্লক মৌল মোট 36টা আছে। এরা কারা? গ্রুপ গ্রুপ 13, 14, 15, 16, 17 আর 18। সবাই শুধু 18 মধ্যে কে? হিলিয়াম ব্যতীত। ঠিক আছে, কারণ হিলিয়াম তো আবার এস ব্লক মৌলের মধ্যে পড়তেছে, হিলিয়াম ব্যতীত। জিনিসটা বুঝাতে পারছি? এরপর কি আসতেছে? এরপর আসতেছে ডি ব্লক মৌল। এগুলো নিয়ে আমরা ডিটেলস পড়বো, অনেক ডিটেলস পড়বো। ফুল ভাবি যে বাজে এত এত ডিটেলস কেন করতেছি, ঠিক আছে? ডি ব্লক এখন জাস্ট আমরা জাস্ট তোকে কি করতেছি, তোকে জাস্ট গড়ে তুলতেছি, ঠিক আছে? ডি ব্লক মৌলের ইয়া কি হবে? ইলেকট্রন বিন্যাস কি হবে? ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস হবে D1 থেকে 10। শুধু এখানে এনডি লেখা যাবে না, কারণ আছে n-1 হবে, n-1 ডি 1 থেকে 10। কেন n-1 দেখি বলতো? কারণ 4s আগে আগে প্রবেশ করে নাকি 3d তে আগে প্রবেশ করে? আগে 4s এ প্রবেশ করে। এখন 4 তো 4 এটা না n, এটা না n, শেষ কক্ষপথ n এটা। তার মানে d টা অলওয়েজ s এর পিছনে থাকে, তাই না? তাহলে n-1 হবে, মানে n-1 কি 4 - 1 = 3। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছি? তাহলে ওরও কি আছে? ওরও হচ্ছে যে ওর ডি ব্লক মৌল কয়টা? ডি ব্লক মৌল হচ্ছে 41টা। কয়টা? 41টা। তারপর হচ্ছে যে ইয়া কয়টা আছে? গ্রুপ গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত। ঠিক আছে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, এগুলো সবগুলো কি ডি ব্লক মৌল। এখন তুই বলতে পারো যে ভাই গ্রুপ 1, 2 ইউজ হয়ে গেছে, গ্রুপ 13 থেকে 18 ইউজ হয়ে গেছে, আবার মাঝখানে 3 থেকে 12 এটা ইউজ হয়ে গেছে, ঠিক না? তাহলে এ ব্লক মৌল কোত্থেকে আসছে? দেখি বুদ্ধি করে বলতো, এ ব্লক মৌল কোনগুলো হবে? এ ব্লক এ ব্লক মৌল হচ্ছে যে 27টা। এখন 27টা কারা? ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড সারিতে যারা আছে। ঠিক আছে, ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড সারিতে যারা আছে। অ্যাক্টিনয়েড সারিতে যারা আছে, হ্যাঁ, 27টা। 27টা। এই চ্যাপ্টার আমি আসলে 5 ক্লাসে শেষ করে দিতে পারতাম যদি আমার আগে থেকে এগুলো নোট করা থাকতো। ঠিক আছে, জিনিসটা হচ্ছে আমার আগে থেকে নোট করা নাই কেন, আমি আসলে আগে থেকে নোট করছিলাম, কিন্তু তখন আমার ইয়া ছিল না, ওই যে ক্লাস রেকর্ড করার ইয়াটা ছিল না, প্ল্যানটা ছিল না। প্লাস হচ্ছে যে কি বলে, তখন এত সিস্টেমও জানতাম না। জিনিসটা হচ্ছে এরকম, কারণ অনুভবের সময় সেম লেখাগুলো লিখছি, এখন আবার লিখতে হচ্ছে, যে তার জন্য আমার খুবই খারাপ লাগতেছে নিজের, যে সেভ থাকলে হে তে আরেক দিলা বলছি। আমি এমনি অনুভবের খাতা দেখে পড়াচ্ছি তোকে, ঠিক আছে? আমি অনুভবের খাতা দেখে পড়াচ্ছি, কিন্তু অনুভবের খাতা আমি যদি এভাবে তোকে স্ক্রিনের মধ্যে খুলে রাখি, স্ক্রিনের মধ্যে খুলে রেখে পড়াই, তাহলে বুঝবি না অনেক কিছু। ঠিক আছে, সেই জন্য এইভাবে পড়াচ্ছি ডিটেলসে। নিতে কি লিখছি এটা অনেক কাটাছেড়া করছে, যদিও দোষ আমার। আমি বেশি কাবিলতি মারছিলাম তখন। আমি কি করছিলাম, ভুল পড়ায় আবার সঠিকটা পড়াইতাম। ঠিক আছে, কিন্তু ভুল পড়াবার সময় তো ভুল ভুল জিনিসটা লিখে ফেলার কারণে কাটাছেড়া হয়েছে বেশি, বুঝছ নাই? এই ভুল আসলে, আমারও তো টিচিং লেভেলটা নতুন, তাই না? ভুল কখন পড়াইতে হবে এটা বুঝে শুনে ভুল পড়ায়, তারপর ঠিক করানো। কিন্তু আমি যদি ডি ব্লক মৌলর রোগিং যৌগ কেন গঠন করে ওই জায়গায় ভুল পড়ায় আবার সঠিক পড়ায়, এতে যে এত কষ্ট করে ডি ব্লক যে রোগিং যৌগ এটা যে এত বড় করে লিখছে, এটা আবার ফুলটা যে কাটতে হচ্ছে, তখন তো এটা সমস্যা নাকি? আচ্ছা, তাহলে আমি মোটামুটি কি একটা ধারণা দিচ্ছি, ঠিক আছে? ধারণা দিচ্ছি। এখন এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এগুলো শেষ, এক ব্লক শেষ, ধারণা ধারণা দেওয়া শেষ, মোটামুটি একটা ধারণা দেওয়া শেষ। আরেকটা মোটামুটি একটা ধারণা দিই, অবস্থান্তরমূলক। এগুলো পরে ডিটেলস পড়বো, ঠিক আছে? অবস্থান্তরমূলক
অবস্থান্তর মূলক, অবস্থান্তর মূলক 9 থেকে 12 মানে না না, অবস্থান্তর মূলক গ্রুপ কোনটা এটা লাগবে না। অবস্থান্তর মূলক হচ্ছে, দেখ অবস্থান্তর মূলক কি এটা আগে বুঝ, ঠিক আছে। ডি ব্লক যারা আছে সকল ডি ব্লক মৌলই কিন্তু অবস্থান্তর মূলক নাকি, কিন্তু সকল অবস্থান্তর মূলক ডি ব্লক মৌল নয়, জিনিসটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল হচ্ছে অবস্থান্তর মৌল নয়, ঠিক আছে। ঠিক আছে, অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, আবার অবস্থান্তর মৌল ছাড়া অনেকগুলো মৌল আছে যেগুলো ডি ব্লক মৌল, কিন্তু যেগুলো অবস্থান্তর নাই। তার মানে আমরা বলতে পারি না সব অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল নাকি, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নেই। কেন, ব্যাপারটাকে আমি দেখাই। ডি ব্লক মৌল বলতে আমরা কি বুঝি? ডি ব্লক বলতে বুঝি না শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে আসবে, শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে, ডি অরবিটালে গমন করে নাকি, শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে। তাহলে কেমন হতে পারে? ডি 1 থেকে 10, তাই না? ডি এরিয়াটা এমন হতে পারে না। কিন্তু অবস্থান্তর মৌলে কি হয়? অবস্থান্তর মৌলে কি হয়? অবস্থান্তর মৌল কি হয়, এটা হচ্ছে কথা। অবস্থান্তর মৌল হচ্ছে যে ডি ব্লক মৌলগুলো সুস্থিত আয়নে, অবশ্যই সুস্থিত আয়নে হতে হবে। কি? ডি ব্লক মৌলগুলোর সুস্থিত আয়নে, সুস্থিত আয়নে কি, সুস্থিত আয়নের ইলেকট্রোবিন্যাস, সুস্থিত আয়নের ইলেকট্রোবিন্যাস, আবার ডি ব্লক মৌলের ইলেকট্রোবিন্যাস না কিন্তু, ঠিক আছে। সুস্থিত আয়নের ইলেকট্রোবিন্যাস, যদি এরকম পাই যে ডি 1 থেকে 9 এর মধ্যে পড়ে, তাহলে এটা অবস্থান্তর মৌল, তাহলে এটা অবস্থান্তর মৌল। সুস্থিত আয়নের ইলেকট্রোবিন্যাসের ডি অরবিটালে 1 থেকে 9 এর মধ্যে ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু কখনো কখনো ডি অরবিটাল শূন্য হইতে পারবে না, একেবারে শূন্য হইতে পারবে না, আবার একেবারে পূর্ণ হইতে পারবে না, ঠিক আছে। একেবারে শূন্য হইতে পারবে না, একেবারে পূর্ণ হইতে পারবে না, 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। শূন্য মানে কি? ডি শূন্য, আর পূর্ণ মানে কি? ডি 10 না। ওকে, তাহলে আমরা এখন একটা ইয়াতে আসতে পারি যে একটা কয়েকটা মানে শূন্য হইতে পারবে না, পূর্ণ হইতে পারবে না, ডি 1 থেকে 9 হইতে হবে, ডি 1 থেকে 9 হইতে হবে, ঠিক আছে। ওকে, এখন আমাদের একটা বিখ্যাত প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে এটা প্রায় পরীক্ষায় আসবে, ব্যাখ্যা সহ করতে বলবে। প্রশ্ন প্রশ্ন প্রশ্নটা কি? সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, ঠিক আছে। সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, ডি ব্লক মৌল, ঠিক আছে। সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, ঠিক আছে। কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নেই। ডি ব্লক মৌল হলে যে অবস্থান্তর হয়ে যাবে এমন না, কারণ ডি ব্লক মৌল হলে অবস্থান্তর হওয়ার জন্য কন্ডিশন এটা, ঠিক আছে। মৌল কি নয়? অবস্থান্তর নয়, জিনিসটা বুঝতে পারছি। এখন এটা ব্যাখ্যা, ব্যাখ্যা কি? আনসার হচ্ছে যে নেক্সট পেজ, লিখে দিই আনসার নেক্সট পেজ, নেক্সট পেজ। ওকে, তাহলে আমরা নেক্সট পেজে যাই। তাহলে এখন হচ্ছে যে আমরা ব্যাখ্যা করি। প্রথম কথা স্ক্যান্ডিয়াম, স্ক্যান্ডিয়াম স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 21 নাকি, 21 21। ইলেকট্রন বিন্যাস শর্টকাটে করতে পারোস? আর্গন, এখানে আর্গন লিখে দে। আর্গন, আর্গন মানে হচ্ছে 18 পর্যন্ত আমি লিখে ফেলছি, 3p6 পর্যন্ত লিখে ফেলছি, ঠিক আছে। কারণ 19 20 21 18 পর যা হবে তাদের 18 পর্যন্ত তো সেম থাকবে ইলেকট্রন বিন্যাসটা, ওইটা তো চেঞ্জ হবে না, ঠিক না। শুনুন, এটাকে লিখে দে আর্গন। আর্গন মানে 3p6 পর্যন্ত আমি লিখে ফেলছি, 1s2 2s2 মানে 18 পর্যন্ত লিখে ফেলছি। এখন হচ্ছে 3d আছে, আর এরপর আছে 4s, তাই না।
এখন আগে 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 কোথায় কমন করবে? আগে 4s এ কমন করবে না? এখন 18 পর্যন্ত যখন লিখে ফেলছি বাকি আছে 3টা ইলেকট্রন, তাই না? তাহলে 4s2 দুইটা হয়েছে আর 3d1, এটা স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, এখন স্ক্যান্ডিয়ামের একটা সুস্থিতি আয়ন সম্ভব, একটা সুস্থিতি আয়ন সম্ভব স্ক্যান্ডিয়ামের, সেটা স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়াম কি 3+, তার মানে কি এখন ইলেকট্রন বিন্যাস কি হয়ে যাবে? এখন ইলেকট্রন বিন্যাস শুধু আর্গন পর্যন্ত না, শুধু আর্গন পর্যন্ত না, 3d 0, 4s 0 না, 4s 0 না, 4s 0 কিনা বল, 3d 0 হয়ে গেছে। এখন দেখ এটা কিন্তু ডি ব্লক মৌল, এটা তো অস্বীকার করতে পারবো না এটা ডি ব্লক মৌল, তাই না? কেন? কারণ এখন তুই বলতে পারবি যে শেষ ইলেকট্রন তো 4s এ গেছে, এসে গেছে না ভাই, আগে তো এসে গেছে তারপর শেষ ইলেকট্রনের গেছে ডিতে, আগে 4s এ গমন করে তারপর ডিতে যায়, এগুলো পড়ায় আসছি না গুণগত রসায়নে। যদিও এই ক্লাসে এর লাস্টে আবার একটু দেখাই দিব, আবহাওয়া নীতিটা দেখাই দিব, ঠিক আছে? তাহলে শেষ ইলেকট্রনটা ডি ব্লক হয়ে গেছে, এটা সত্য, তার মানে এটা একটা ডি ব্লক মৌল। এখন এই ডি ব্লক মৌলটা যখন আমি সুস্থিত আয়ন নিছি, সুস্থিত আয়ন নিয়ে দেখা যাচ্ছে ওর ডি অরবিটালটা শূন্য হয়ে গেছে। আমি কি বলছিলাম যদি শূন্য বা পূর্ণ হয় এটা অবস্থান্তর মৌল নয়, তাই না? তাহলে এটা অবস্থান্তর নয়, এটা অবস্থান্তর নয়, ঠিক আছে? আমরা আরো এক্সাম্পল দিই, জিঙ্ক, জিঙ্ক জিঙ্ক হচ্ছে কত 30 না? তাহলে আর্গন পর্যন্ত তো 18 হয়ে গেছে, তারপর হচ্ছে কি 3d 4s, আগে 4s এ কমন করবে নাকি, 4s 2, তাহলে কত হয়েছে 18 20, 3d কত, 3d 10 লিখে দিতে পারি না, 30। আর জিঙ্কের একটা মাত্র সুস্থিত আয়ন সম্ভব, সেটা হচ্ছে জিঙ্ক 2+, জিঙ্ক 2+, তাহলে আর্গন পর্যন্ত লিখলাম, আর্গন পর্যন্ত লিখলে কি হবে 3d 10 না? তাহলে বলতো এটা কি অবস্থান্তর মৌল? কেন অবস্থান্তর মৌল নাই? কারণ পূর্ণ, ডি অরবিটাল পূর্ণ। কি বলছিলাম, এটা ডি ব্লক মৌল ঠিকই, হ্যাঁ, কিন্তু অবস্থান্তর নয়। এখন দেখতেছো সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌল আবার ডি ব্লক মৌল। কারণ কেন অবস্থান্তর মৌল কত সত্ত্বে তো ওকে আগে ডি ব্লক মৌল হইতে হবে, তারপর ডির মধ্যে 1 থেকে 9 থাকতে হবে আর কি, না নাকি? তাহলে এখন আমরা আরেকটা এক্সাম্পল নিই, যেমন আয়রন, আয়রন হচ্ছে কত 26 না? তাহলে কি হবে, আর্গন হচ্ছে 18 পর্যন্ত হয়ে গেছে, তারপর হচ্ছে যে 4s2 তাহলে 20 আর 3d6, তাই না? আয়রনের ইলেকট্রন সুস্থিত আয়ন দুইটা সম্ভব, একটা আয়রন 3+, একটা আয়রন 2+, তো যে কোনো একটা নিলে হবে। আমরা আয়রন 3+ নিই, ঠিক আছে? তো আর্গন গেল, 4s থেকে দুইটা চলে যাবে, 3d থেকে একটা চলে যাবে, তাই না? তাহলে 3d5 থাকে, তাহলে এটাকে অবস্থান্তর মৌল, এটা ডি ব্লক মৌল প্লাস অবস্থান্তর মৌল, ঠিক আছে? প্লাস অবস্থান্তর মৌল, তাহলে সব অবস্থান্তর মৌল কিন্তু ডি ব্লক মৌল, কিন্তু সব ডি ব্লক যে অবস্থান্তর হবে এমন না, ঠিক আছে? জিনিসটা ক্লিয়ার? তাহলে পরীক্ষা আসলে এভাবে ব্যাখ্যা করে দিতে পারবি? তাহলে এই গেল কি, এই গেল হচ্ছে অবস্থান্তর মৌল নিয়ে যাবতীয় হিসাব। এখন আমাদের বইতে আরেকটা টপিক দেওয়া আছে, বাট ডিটেলসে দেওয়া নেই, তো আমাদেরও ডিটেলসে পড়া লাগবে না, সেটা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল। সেটা কি অন্ত অবস্থান্তর মৌল, এটা নিয়ে এত ডিটেলসে দেওয়া নেই বইতে, তো আমরা এত ডিটেলসে পড়বো না। অন্ত অবস্থান্তর মৌল, হুম, আচ্ছা, আমি মনে আছে আমি যখন অনুভব এগুলো পড়াচ্ছিলাম ফার্স্ট ক্লাস 2 ক্লাস, তো ফার্স্ট 2 ক্লাস তো বেশি ক্লিয়ার করাচ্ছিলাম, দিতে বলতেছে ভাই এগুলো তো এত ইজি পড়া, এগুলো কেন পড়াচ্ছেন? ঠিক আছে, হ্যাঁ বলতেছে যে সামনে আগাইতে থাকো বাবা, ঠিক আছে, সামনে আগাইতে থাকো। যখন রঙিন জগতে ঢুকছি, হ্যাঁ, মানে ও হচ্ছে অধৈর্য হয়ে গেছে, এগুলো পড়ানো লাগবে না, এগুলো পড়ানো লাগবে না, আপনি ইয়াতে যান মেন পড়া পড়ান। হ্যাঁ, মেন পড়া যখন ঢুকছি তখন বুঝছি যে এগুলো কেন পড়ায় আসছি, ঠিক আছে? তো তোরও মাথায় যদি আসে যে তুই এগুলো পারি, 9-10 পড়ে আসছি উদয় পড়াটা সময় নষ্ট করতেছে, সময় নষ্ট না, সবকিছুই তোকে বিল্ড করতেছি, বিল্ড করে তারপর হচ্ছে ঢুকবো। আমি যদি ধুম করে ওখানে ঢুকে যাই তখন মাথা যাবে আওলায়, ঠিক আছে? এফ অরবিটাল কি হইতে পারবে না, শূন্য হতে পারবে না, পূর্ণ হইতে পারবে না, জাস্ট
বুঝতে পারছি জিনিসটা? অবস্থান্তর মূল হচ্ছে ডি ব্লকের ক্ষেত্রে যা, আর অন্ত অবস্থান্তর হচ্ছে এফ ব্লকের ক্ষেত্রে এটা খাটাবো। তাহলে এফ ব্লকে কি থাকতে হবে? এফ ব্লকে থাকতে হবে এফ 1 থেকে 13 না, 1 থেকে 13, 14 হইলে তো পূর্ণ হয়ে যাবে, আবার শূন্য হয়ে গেলে এটা শূন্য হয়ে যাবে, তাই না? তাহলে এটাতে থাকতে হবে, কিন্তু কার? এফ ব্লক মোলের নাকি এফ ব্লক মোলের সুস্থিত আয়নের? সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস, সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস দিতে হবে। এফ অরবিটালটা শূন্য হইতে পারবে না, পূর্ণ হইতে পারবে না, এফ অরবিটালটা হইতে হবে 1 থেকে 13, তবে সেটা অন্ত অবস্থান্তর মূল্য। ঠিক আছে? তাহলে এটা নিয়ে নর্মালি তো আসে না, বাট যদি বাই চান্স চলে আসে তাহলে একটা ইয়া করে দিই, বাই চান্স যদি চলে আসে তাহলে একটা প্র্যাকটিস করাই দিই, ঠিক আছে? যেমন হচ্ছে সেরিয়াম, যেমন হচ্ছে কি সেরিয়াম সি 58, ইলেকট্রন বিন্যাস কি হবে? ইলেকট্রন বিন্যাস নেওয়ার শর্টকাট নিয়ম হচ্ছে যে সেরিয়ামের ঠিক পূর্ববর্তী একদম পূর্ববর্তী যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে ওইটার ইলেকট্রন বিন্যাস লিখে ফেলবো। সেরিয়ামের ঠিক পূর্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসটা হচ্ছে যে জ্যানন, ঠিক আছে? জ্যানন হচ্ছে যে 54, তাহলে বাকি থাকে আর 4টা না, আর এখানে থাকে হচ্ছে 4f6s, 4টা হলে এখানে 2টা প্রবেশ করলে এখানে 2টা প্রবেশ করলে হয়েছে। এখন সেরিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে সেরিয়াম 3+, ঠিক আছে? তাহলে কি হবে? জ্যানন, কোথায় জ্যানন, আর এখানে হবে কি? এখানে হবে যে 4f1 না, কারণ 6s থেকে 2টা গেছে গা, আর f থেকে একটা গেছে 3। হ্যাঁ, 6s কারণে মানে, ও তুই ভাবতেছিস 4f এর পর 5 এর কিছু একটা হবে, তাই না? হবে না, ঠিক আছে? এতটুকু পর্যন্ত কখনো ইলেকট্রন বিন্যাস করে দেখোস না বলে তোর মনে হচ্ছে এটা এরপর 5 আসার কথা, 5 আসবে না। আমরা আবহাওয়া নীতিতে সিঁড়ি 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 পড়ছিলাম না, সিঁড়ি মনে আছে? সিঁড়িতে যেটা করে আর কি, যে একটু পর পড়াবো আবহাওয়া নীতিটা, ঠিক আছে? তাহলে এটা কি বলতো ইয়ার কি বলে অন্ত অবস্থানের মূল কিনা? হুম, এই কি না, এটা অন্ত অবস্থান্তর না, এটা এ ব্লক মূল, এ ব্লক, এটা রাইট, আবার প্লাস হচ্ছে অন্ত অবস্থান্তর, অন্ত অবস্থান্তর, অন্ত অবস্থান্তর। কেন অন্ত অবস্থান্তর? কারণ হচ্ছে যে এ ব্লক মূল পূর্ণ না শূন্য না, পূর্ণ হলে 14 হইতো, শূন্য হলে কি হইতো? ইয়া শূন্য হইতো। তার মানে 1 থেকে 13 মধ্যে আছে তো সুস্থিত আয়নটা, সুস্থিত আয়নের, আবার ওর না, ওরটা হিসাব করিস না, আবার সুস্থিত আয়নের হিসাব করতে হবে, ঠিক আছে? সুস্থিত আয়নের, তাহলে এটা অন্ত অবস্থানটা প্লাস হচ্ছে এক ব্লক মূল, যেটা হচ্ছে। তাহলে মোটামুটি আজকে পড়া শেষ হয়ে যেত, বাট আমি তাও ইলেকট্রন বিন্যাসটা একটু দেখাই দিই আবার, তাহলে পরবর্তীতে টপিকগুলো ধরতে সহজ হবে, যদি এটা দেখানো উচিত না, তাহলে বাচ্চাদের জিনিস। ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাস হচ্ছে আহ্বান নীতি অনুসারে কি করবো? আহ্বান নীতি, আহ্বাব হয়ে গেছে এটা, আহ্বান নীতি। আহ্বান নীতি হচ্ছে যে ইলেকট্রন গুলো কম সক্রিয়, সরি, ও কি বলছে? ইলেকট্রন গুলো কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, ইলেকট্রন গুলো কম শক্তির অরবিটালে, কম শক্তির অরবিটালে, কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, আগে প্রবেশ করবে, ঠিক আছে? কম শক্তির অরবিটাল আগে প্রবেশ করবে, যে অরবিটালে এখন কার শক্তি কম কার শক্তি বেশি, এটা কেমনে বসবো? ঠিক আছে? যে অরবিটালের এম প্লাস এল এর মান কম, এর শক্তি কম, ঠিক আছে? এল এর মান কম, এর শক্তি কম, হ্যাঁ, ওর ফুল শেষ তো, ফার্স্ট পেপার গুণগত রসায়ন আর এই চ্যাপ্টার ফুল শেষ। আবার সেকেন্ড পেপার যাবো যাবো, তুই যেগুলো করতেছিস সেগুলো ওর তো পাচ্ছে, আর হচ্ছে যে ইয়া পড়াচ্ছি পরিমাণগত রসায়ন মাত্র করছি, কিন্তু পরিমাণগত রসায়ন ওর শেষ করতে টাইম লাগবে, কারণ ওকে আমি হাতে ধরে ধরে শিখিয়ে দিচ্ছি, তো ও তো আর, ওকে তো আর রিডিং পড়ায় যেতে পারবো না, কারণ ও মাত্র উঠছে।
কার ইয়ারগুলা মানে এটা আচ্ছা পরিমাণগত রসায়ন আচ্ছা তুই আমার চ্যানেলে দেখছস পরিমাণগত রসায়ন হ্যাঁ হ্যাঁ ওর জন্য তারপর হচ্ছে যে এই গেল একটা পয়েন্ট এই গেল একটা পয়েন্ট এখন আরেকটা পয়েন্ট হচ্ছে যদি n প্লাস n এর মান সমান হয়ে যায় ঠিক আছে যদি n প্লাস l এর মান সমান হয়ে যায় তখন কি হবে দেখি বলতো মনে আছে কিনা কি সংখ্যায় বড় n প্লাস n এর মান সমান হলে যার n এর মান উল্টা বলছো যার n এর মান ছোট সেখানে যার n এর মান ছোট হ্যাঁ যার n এর মান ছোট সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে সেখানে ইলেকট্রন প্রবেশ করবে বুঝতে পারছি ওকে তাহলে আমরা আমরা দুইটা প্র্যাকটিস করি তাহলে হয়ে যাচ্ছে নাকি দেখি বলতো 2p তে আগে প্রবেশ করবে নাকি 3s এ আগে প্রবেশ করবে 2p তে আগে প্রবেশ করবে আচ্ছা এটা তো এমনি এমনি দেখি দেখি বলে ফেলার কথা নাকি তাও দেখি এখানে 2 n এর মান হচ্ছে কত এখানে n এর মান হচ্ছে 2 আর l এর মান হচ্ছে যে p এর জন্য কত ইয়া 1 তাই না 1 কারণ l এর মানগুলো আমি এখানে লিখে দিই l এর মানগুলা s এর জন্য হচ্ছে 0 এগুলা গুণগত রসায়নে পড়া দিয়ে আসি p এর জন্য 1 d এর জন্য 2 f এর জন্য 3 তাই না তাহলে এটা যোগফল কত হয় যোগফল হচ্ছে যে হচ্ছে 3 এটার কত হচ্ছে এটার n এর মান 3 l এর মান 0 তাহলে এটার যোগফলও কি হচ্ছে 3 হচ্ছে কিন্তু কোনটাতে আগে প্রবেশ করবে আগে প্রবেশ করবে এখানে n এর মান 2 ছোট না এখানে এখানে n সমান 2 ছোট n সমান 2 ছোট তাই আগে প্রবেশ করবে এখানে তাই আগে প্রবেশ করবে 2p তে 2p তে জিনিসটা ক্লিয়ার তারপর হচ্ছে আমি যদি আরেকটা एग्जांपल দিই 3d নাকি 4s দেখি বলতো এই উদাহরণ দিয়ে আসেই হ্যাঁ যদিও তুই এটা বুঝে মানে মুখস্থ হয়ে গেছে জিনিসটা সেজন্য 4s সাথে সাথে বলে দিতে পারছস ঠিক আছে এখানে n এর মান কত 3 এখানে l এর মান কত l এর মান 2 না তাহলে যোগফল কত 5 এখানে কি হবে এখানে হচ্ছে n এর মান 4 l এর মান 0 তার মানে যোগফল কত হবে 4 হ্যাঁ 4 তাহলে এখানে 3d শক্তি বেশি না 3d শক্তি বেশি হলে কিন্তু আহ্বান নীতি কি বলছে আহ্বান নীতি বলছে ইলেকট্রনগুলো কম শক্তির অরবিটালে আগে প্রবেশ করে তাই না তাহলে এখান থেকে শক্তি বেশি ইজিলি দেখা যাচ্ছে 3d বেশি 3d বেশি হ্যাঁ এখানে 3d শক্তি বেশি 3d শক্তি বেশি 3d শক্তি বেশি শক্তি বেশি শক্তি বেশি 4s এর কম 4s এর কম তাই 4s আগে প্রবেশ করবে তাই 4s এ আগে প্রবেশ করবে ক্লিয়ার আগে প্রবেশ করবে তাহলে এই গেল আজকে ক্লাস ঠিক আছে এখানে একটা জিনিস লিখে রাখি কারণ এই জিনিসটা ইদানিং লিখতেছি বলে একটা সুবিধা পাচ্ছি লেকচার নাম্বার এটা লিখবি এখানে লিখি লেকচার এটা কত 01 তাহলে এই গেল ক্লাস সবকিছু বুঝছস কিনা বল শিওর তাহলে ছুটি আজকে আর রাতে আমি হয়তো পড়াবার চান্স বেশি আমি দাওয়াত খেয়ে এসে পড়াবো ওকে রাতে কি পড়াবো যোগে যোগে পড়াবো